আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের বহুল প্রতীক্ষিত যে আমাদের টার্গেট ছিল বেসিক ম্যাথ ফ্রি কোর্স, এটি আমরা খুব দ্রুত শুরু করতে পারায় আসলে আমাদের টিমকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের চাওয়া পাওয়া যেটা ছিল সেটা আমরা খুব দ্রুত পূরণ করতে পেরেছি, সেজন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। তো সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা যে প্রচেষ্টাটা নিয়েছি যে ফ্রি আপনাদের বেসিক ম্যাথ কোর্সটি শেষ করে দেব, যাতে করে আপনার ম্যাথ করতে গিয়ে যাদের যে ধরনের ফোবিয়া গুলো কাজ করে, ম্যাথ করতে ভয় লাগে, ম্যাথের প্রতি ইন্টারেস্ট হয় না খুব বেশি, যাতে এই ধরনের প্রবলেম না হয় আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করব। এবং বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় আপনি যাতে ম্যাথ নিয়ে আপনার না ভাবতে হয় সেইভাবে আপনাকে প্রস্তুত করার চেষ্টা করব। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে রাখবেন আপনার ক্লোজ ফ্রেন্ড সার্কেলদেরকে, যাতে করে আমরা এই ফ্রি বেসিক ম্যাথ কোর্সটি সবাই একসাথে করতে পারি। আমি কথা দিয়েছিলাম, বলেছিলাম যে কোনো টেকনিক্যাল প্রবলেম যদি না হয় তাহলে আজ 11টা থেকে আমরা ক্লাসটা শুরু করব। কিছুটা টেকনিক্যাল প্রবলেমের কারণে যেহেতু ফার্স্ট শুরু করছি, 15 মিনিট অলমোস্ট লেট হয়ে গেছে, সেজন্য আন্তরিক দুঃখিত। তো আসেন সবাই শুরু করি। আমরা প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর, মানে আমরা রুটিন প্রোভাইড করব, বা ক্লাস নেওয়ার আগে আমি অন্তত 12 ঘন্টা আগে আপনাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিব যে অমুক দিন ওই টাইমে আমরা ক্লাসটি শুরু করতে যাব। এক একটা নির্দিষ্ট টপিক বেস করে সিকোয়েন্স অনুযায়ী আমরা আগাবো। তো প্রথম দিন আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, যেটি কিনা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, শতকরা। তো এই টপিকটি নিয়ে আজকে আপনাদের সাথে আমরা প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে চলেন শুরু করি। আর কারা কারা কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার পেজ থেকে কারা কারা দেখতে পাচ্ছেন ক্লাসটি সেটা একটু কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা অনেক প্রতীক্ষায় ছিলেন, গতকালকে অনেকেই কমেন্টস করেছেন। যারা যারা কমেন্টস করেছেন তারা কি এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন কিনা রাসেল রানা পেজ থেকে, সবাই আমাকে একটু কমেন্টসে জানাবেন। তাহলে আসেন আমরা শুরু করি, দেখি আমাদের প্রথমে এখানে কি আছে। ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর প্রেজেন্টেশন, অসংখ্য ধন্যবাদ আমাদের সেই বিখ্যাত যে কাজগুলো করেছেন তাকে আসলে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। গোলাম রাব্বানী সাহেব খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন, সত্যি আমি মনোমুগ্ধকর এই যে প্রেজেন্টেশন গুলো দেখে। থ্যাংক ইউ তাকে। আসেন আমরা ক্লাসটি শুরু করার আগে শতকরার কিছু বেসিক জিনিস আমরা জেনে নেই। কারা কারা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে লিখে ফেলেন। শতকরা বা যেটাকে আমরা বলি পার্সেন্টেজ, এই হচ্ছে শতকরা এর সাইন। হ্যাঁ, এই শতকরার এই সাইনটা আসলে কি মিন করে এটা আগে একটু বুঝতে হবে। এই শতকরা এই সাইনটা, পার্সেন্টেজ এই সাইনটার মানে হলো 1/100। ঠিক আছে, এটাকে আমরা যদি পার্সেন্টেজের কথা বলি, ইংলিশে যদি যেটাকে বলি যে পার্সেন্ট, পার্সেন্ট, এই যে শব্দটা, এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কি পাওয়া যায় একটু খেয়াল করে দেখেন। দুইটা পার্টে বিভক্ত হবে, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট, দুইটা পার্ট। তাহলে এখানে পার মানে কি আর এখানে সেন্ট মানে কি, তাহলে আপনি কিন্তু বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। পার কথাটার অর্থ হচ্ছে প্রতি, হ্যাঁ, প্রতি। আর সেন্ট কথাটার অর্থ হচ্ছে 100 বা শতক। তার মানে আমরা যদি আরো সহজ করে বলি যে পার বা প্রতি এর মানে হচ্ছে 1, আর সেন্ট এর মানে হচ্ছে কি 100। তাহলে কি দাঁড়াচ্ছে, তাই আমরা বলছি আলটিমেটলি এই যে পার্সেন্ট সাইনটা দেখতে পাচ্ছেন, এই পার্সেন্ট সাইনটার মানেই হচ্ছে 1/100। ঠিক আছে। আরেকটা জিনিস মজার ব্যাপার, সেটা হয়তো অনেকে জানেন কিংবা জানেন না, পার্সেন্ট সাইন কিন্তু এটা না। এই সাইনটা কিন্তু পার্সেন্ট দেওয়া, এটা এক ধরনের ভুল সাইন দেওয়া। আসলে পার্সেন্ট সাইনের রিয়েল সাইনটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি বলি যে পার্সেন্ট মানে যদি 1/100 হয়, এখন যদি আপনাকে বলা হয় তাহলে এই যে ক পার্সেন্ট এইটার মানে কি, তখন আপনি নিশ্চয়ই বলবেন যে ক ইন্টু
পার্সেন্ট মানে হচ্ছে 1/100। অতএব এটাকে আলটিমেটলি আমরা বলতে পারি ক/100। দেখেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে ক্লাসটা যেহেতু আমাদের হেডলাইনটাই ছিল এরকম যে বেসিক ক্লাস, সুতরাং খুবই বেসিক জায়গা থেকে ক্লাসগুলো শুরু হবে। প্রতি শতকে 80% ঢাকা থেকে, ভাই আপনার ওকে ঠিক আছে, কুষ্টিয়া থেকে, রাজশাহী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, ফ্রম পিরোজপুর থেকে, ঢাকা থেকে দেখছি স্যার, বরিশাল থেকে, জামালপুর থেকে। ওয়াও ফ্যান্টাস্টিক, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আর কারা কারা দেখছেন আমাকে একটু বলবেন, আর কারা কারা আমার এই ক্লাসটি করার জন্য অধীর আগ্রহী ছিলেন, যারা আমাকে কমেন্টস করেছেন, মেসেজ করেছেন, তারা কি এই মুহূর্তে আছেন কিনা? এবং থাকলে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে ক্লাসটা একটু মেনশন করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আমি বলছি আবারও, একদম ফ্রি কোর্সটা আমি শেষ করে দিব আপনাদের। আপনাদের এই জন্য আমার যেটা দরকার, জাস্ট আপনাদের সহযোগিতা দরকার, সবাই মিলে আমরা যাতে ক্লাসটা করতে পারি। এই হলো আমাদের পার্সেন্ট কথাটার একদম বেসিক আলোচনা। এবার আসেন কিছু পার্সেন্টেজের কিছু ফ্র্যাকশন সমান কত পার্সেন্ট, এই বেসিক জিনিসগুলো আগে আপনাদের জানা দরকার। সেটা কেমন চলেন আমরা একটু দেখাই। এগুলো যদি না জানা থাকে তাহলে আপনার পরীক্ষার হলে ক্যালকুলেশনে অনেক সময় লাগবে। সেটা কেমন, আমি একটু টেবিলটা লিখে দিচ্ছি, খেয়াল করে দেখেন। এখানে যদি বলা হয় যে 1/2, এটা হলো ফ্র্যাকশন, তাহলে এটা দশমিকে কত হবে? দশমিকে হবে 0.5। আর এটা পার্সেন্টেজে কত হবে? 100 দ্বারা গুণ করলে যেটা আসে কত পার্সেন্ট আসবে? 50%। এই যে টেবিলগুলো আমি আবার বলছি দেখেন, এবার 2/2, নিচে 2 ঠিক থাকবে, উপরে 1 2 3 এভাবে যাবে। 2/2 মানে হচ্ছে 0.5 এড হবে, আগের 0.5 এর সাথে আরেকটা 0.5 এড হলে কত হবে? 1। পার্সেন্টেজে কত হবে? 100%। তারপরে 1 2, এবার আমরা বলবো কি 3/2, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন, এটা পার্সেন্টেজে কত প্রায় পরীক্ষা আসে। তাহলে এইবার আমার এখানে কি হবে? 0.5 এড হবে, তাহলে আমাদের কি হবে? 1.5। তার মানে 3/2 মানে হচ্ছে 1.5। আর যদি এটাকে আমরা শতকরায় প্রকাশ করি তাহলে সেটা কি হবে? 1/5। এবার আসেন আমরা যদি বলি 4/2, দেখেন নিচে 2 ঠিক থাকতেছে, উপরে 1 2 3 4 এভাবে বৃদ্ধি পাচ্ছে। এইবারও আমাদের কি হবে? 0.5 এড হবে, তাহলে কত হবে? 2। আর পার্সেন্টেজে কত হবে? 200%। ঠিক আছে, এইভাবে আপনি 10 পর্যন্ত অবশ্যই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন বা লিখে ফেলবেন। এবার যদি বলি 4 এর জায়গায় নিয়ে আসি 5, তাহলে 5/2 ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন কিন্তু। তাহলে 5/2 মানে হলো 2.5 এর সাথে আরো যদি 0.5 এড করা হয় তাহলে সিকোয়েন্সটা দেখেন কি 0.5 এড হচ্ছে। এই পার্সেন্টেজের যে আমরা রোটা দেখতেছি এখানে সিকোয়েন্সটা কি 0.5 করে এড হচ্ছে। যদি আমি শতকরায় বলি তাহলে এটা কত হবে? 250%। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি 6/2 বলি তাহলে তার সাথে আরো 0.5 এড হবে, তাহলে সেটা কি হবে? 3 হবে, তাহলে পার্সেন্টেজে কত হবে? 300%। তার মানে 6/2 মানে যে 300%, এটা আপনার জানা থাকতে হবে। 7/2 খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন পরীক্ষার হলের জন্য। 7/2 এটাও কি হবে? 0.5 এড হলে 3.5 হবে। ঠিক আছে, এবার বলেন পার্সেন্টেজে কত হবে সেটা আমাকে একটু কমেন্টসে লিখে ফেলেন। 7/2 এটা পার্সেন্টেজে কত হবে? সবাই আমাকে কমেন্টসে লিখে ফেলেন। 7/2 এটা পার্সেন্টেজে কত হবে? সবাই কমেন্টসে লিখেন 7/2 এটা পার্সেন্টেজে কত হবে। ঠিক এইভাবে আপনি কি করবেন? 10/2 পর্যন্ত বাসায় একটা নোট করে ফেলবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1/2, 2/2, 2/3, দ্যাট মিনস নিচে 2 এর সিকোয়েন্সটা। এবার আমরা যাব কি 3। অনেকে বলে ফেলছেন 350%। ওয়াও ফ্যান্টাস্টিক ভাই, আমরা এমনটাই দেখতে চাই। আচ্ছা, তারপরে আসি তারপরে আমরা নেক্সটে আসি। নেক্সটে আমরা আরেকটা পেজ নেই, এই পেজটাতে আসি। আমরা একটা জিনিস দেখাইছি আপনাদের, আমি আপনাদের আজকে অনেকগুলো জিনিস আপনাদের বেসিক ক্লিয়ার করব। সবাই জাস্ট একটু সাথে থাকবেন, আর কিছু না। খুবই ইম্পর্টেন্ট আরেকটা রো, সেটা হচ্ছে 1/3। 1/3 মানে ফ্র্যাকশনে কত? 1/3 মানে কি ফ্র্যাকশনে কত? 1/3 মানে ফ্র্যাকশনে হচ্ছে 0.33। খুবই ইম্পর্টেন্ট ভাই, এইটা প্রায় পরীক্ষায় আসে। যারা জব সলিউশন পড়াশোনা করেন, চাকরির জন্য সত্যিকার অর্থে যারা পড়াশোনা করেন, তারা কিন্তু এটা জানেন। এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে 33.33%। খুবই ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন। সবার প্রতি আমার রিকোয়েস্ট ভাই, এইটা একদম ঠুরস্থ করে ফেলবেন। 1/3 মানে পার্সেন্টেজে কত? 33.33%। এটা যাতে কোনোভাবে আপনার মিস না হয়,
এবার আসেন আমরা যদি বলি 2/3, যারা পার্সেন্টেজ 2/3 মানে কত পার্সেন্ট যদি জানেন তাহলে কমেন্টসে লিখে ফেলবেন একদম, তাহলে আপনার হবে কি নিজেরও প্র্যাকটিসটা হয়ে যাবে। এবার আসেন এই 3/2, এটা একটা মজার জায়গা আছে, দেখেন উপরে ছিল 1, এবার হয়ে গেছে 2, তাহলে ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়া মানে হলো এইখানে যে 0.3 দেখতে পাচ্ছেন এগুলো ডাবল করে দিব, ডাবল করে দিলে কি হবে 0.666, ঠিক আছে। এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কি হবে 66.67%। ওয়াও, এই যে আপনার এইবার আমি সিকোয়েন্সটা দেখাবো, এই সিকোয়েন্সটা কি সবসময় এইভাবে আগাবে। এবার আসি আমরা 3/3, হ্যাঁ, তাহলে এটা তো বুঝতেই পারছি 1 হবে আর পার্সেন্টেজে কত হবে 100% হবে। এবার আবার দেখেন যদি আমরা 4/3 বলি, ভালো করে খেয়াল করেন, তাহলে কি হবে, তাহলে আবার সেই 1.33 ফিরে আসবে। আমি আপনাদের কথা দিয়েছি বেসিক কোর্স শেষ করে দেব, যারা ম্যাথে অ্যাডভান্স তারা আসলে আমার এখানে এই কোর্সটার এনরোল হওয়ার দরকার নেই, এই ফ্রি ক্লাসে অ্যাড হওয়ার দরকার নেই। যদিও হন তাহলে আপনারা শুধু নিজেদেরকে একটু কি করবেন, রিভাইজ করবেন, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে আসেন এটা পার্সেন্টেজে কত হবে সবাই লিখেন, আমি ফ্র্যাকশনে লিখে দিচ্ছি, এটা পার্সেন্টেজে কত হবে সেটা একটু লিখেন। তারপরে আসেন 4 এর জায়গায় যদি আমি 5 বলি, হ্যাঁ 5/3 খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন, 5/3 এটা দশমিকে কত পার্সেন্টেজে কত। দেখেন খুবই মজার ব্যাপার, 1.33 আসছে না, আমি বলেছিলাম এটা আবার কি হয়ে যাবে, আবার এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি এটাকে ডাবল করে দেন তাহলে সেটা কি হবে 1.666। ওয়াও, ঠিক আছে, এইভাবে এটা আগাতে থাকবে। এবার আসেন তাহলে আমরা যদি বলি কি বলবো 5/3 ছিল, এবার বলবো কি 6/3, এটা তো আমরা সবাই জানি, এটার সাথে 1 এর সাথে আমরা এবার কি বলে করে ফেলবো 2 হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা পার্সেন্টেজ তো সবাই জানেনি, যদি আমি 7/3 বলি তাহলে কি হবে আবার সেই 2.33 ফিরে আসবে। আমি যদি এখন 8/8 যদি 3 বলি তাহলে কি হবে, তাহলে এটা আবার ডাবল হবে, তার মানে কি 2.33টা কি হয়ে যাবে 2.66 হয়ে যাবে। এইভাবে আমরা কত পর্যন্ত যাব 10 পর্যন্ত যাব, এবং বাসায় নিজ দায়িত্বে কি করে ফেলবো, নিজ দায়িত্বে এটাকে আমরা বাসায় আমরা একটা নোট করে ফেলবো। এবার আসেন আরেকটা ফ্র্যাকশন আপনাদের দেখায়, দেখেন ম্যাথের করার চাইতেও জরুরি যেটা সেটা হচ্ছে পরীক্ষার হলে যেহেতু ক্যালকুলেটর দিবে না, সুতরাং তার কিছু কিছু ফ্র্যাকশন আছে যেগুলো সবসময় পরীক্ষায় থাকে, তার মানে ক্যালকুলেশনের ওয়েটা কিন্তু ভাই আগে আপনাদের জানা থাকতে হবে। তার মানে এই জন্য আমরা বলছি যে যে জিনিসগুলো সবসময় পরীক্ষা আসে এই জিনিসগুলো আপনাদের আমি রেডি করে দিচ্ছি। 1/3, এবার বলবো কি, এইবার হবে হচ্ছে 1/4। 1/4 দশমিকে কত হয়, দশমিকে হয় হচ্ছে 0.25। তার মানে এই 1/4 এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্র্যাকশন, এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি 0.25 হবে, আর যদি পার্সেন্টেজে বলি তার মানে 25%। তাহলে দেখেন 1/4 যে আসলে 25%, তার জন্য যাতে আপনার কি পরীক্ষার হলে সময় নষ্ট না করতে হয়, এই জায়গাটা সবসময় মাথায় রাখবেন। আমরা তারপরে আসি, আমাদের সাথে অনেকে জয়েন আছেন, অনেকে আনসার করছেন, খুব ভালো লাগছে। অরণ্য চাকমা, অরণ্য আপনি ঠিক আছে, আপনি একটু সবার প্রতি আমি একটু রিকোয়েস্ট করছি আবারও ক্লাসটা মেনশন এবং শেয়ার করে দেবেন, যাতে আমাদের যারা যারা বলেছিল ক্লাস করবে সবাই যাতে ক্লাসটা করতে পারে। এবার আসেন আমরা 1 এর জায়গায় কি নিয়ে আসবো 2, দ্যাট মিন্স 2/4। এটা যদি আমরা বলি তাহলে ফ্র্যাকশনে কত হবে, মজার ব্যাপার হচ্ছে এইটার সিকোয়েন্সটা কি জানেন, এইটার সিকোয়েন্সটা হচ্ছে 2.5 করে অ্যাড হতে থাকবে। তাহলে 2/4 মানে কি হবে, 2/4 মানে হবে 0.5, তাহলে এটা পার্সেন্টেজে কত হবে 50%। তার মানে এই যে 1/4 এর যে সিকোয়েন্সটা এটা অলওয়েজ 2.5 করে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে আমি যদি এইবার বলি 3/4 যদি বলি তাহলে কি হবে, এর সাথে আরো 0.25 এড হবে, তাহলে 50 এর সাথে যদি 0.25 এড করেন তাহলে কি হবে 0.75। সবাই একটু বলেন এই 3/4, এই যে 3/4 সবাই আমাকে একটু কমেন্টসে লিখবেন, আমি যখন যেটা বলি তখন একটু কমেন্টসে লেখার চেষ্টা করবেন, মাথায় রাখবেন ওইটা ইম্পর্টেন্ট একটা জিনিস। 3/4 এটা পার্সেন্টেজে কত সবাই কমেন্টসে লিখেন, 3/4 এটা পার্সেন্টেজে কত। এবার আসি 4/4, তাহলে 4/4 যদি হয় তার সাথে 0.25 যদি অ্যাড হয় তাহলে সেটা হয়ে যাবে কি 1, আর পার্সেন্টেজে কি হবে 100%, যেটা আমরা সবাই জানি। এবার আসেন 4 এর জায়গায় কি বলবো 5, ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন ভাই। 5/4 এটা দশমিকে কত
পার্সেন্টেজে কত। দেখেন আপনি নিচে 4 থাকা মানেই সিকোয়েন্সটা কি 0.5 করে অ্যাড হয়, এটা আপনি জানেন। তাহলে এবার আমরা কি বলবো 1.25 আর পার্সেন্টেজে কত, আশা করি বুঝতে পেরেছেন। 3/4 এর পার্সেন্টেজটা জানতে চেয়েছিলাম, 3/4। এই তো সবাই 75%। আশিকুর রহমান, সোহেল রানা, ওকে ফাইন, শাকিল আহমেদ, থ্যাংক ইউ ভাই। আপনাদের এইভাবে যদি আসলে আমাকে কি করেন, হেল্প করেন কমেন্টস করে, তাহলে সত্যিকার অর্থে ক্লাসটা আসলে আমি খুব ইফেক্টিভলি নিতে পারবো। আচ্ছা, এবার আসেন আমরা, এটা তো বলতেই পারছি পার্সেন্টেজে কি হবে, তাহলে আমি আর এটা না লিখি, এভাবে আপনারা যাবেন কি কত পর্যন্ত, 10/4 পর্যন্ত। এই যে বাকিগুলো আমি গ্যাপ রাখলাম, এগুলো বাসায় আপনি নিজ দায়িত্বে কি করবেন, খাতায় নোট করে ফেলবেন। ঠিক আছে, এবার আসি তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ফ্র্যাকশন আপনাদের টেবিল আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা তাহলে আরেকটা পেজ নিতে হবে আমাদের, আরেকটা পেজ নিয়ে নিই। এবার আসেন আমরা 1/5, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন ভাই, সব সময় পরীক্ষায় থাকে। যারা চাকরির প্রস্তুতি নেন তারা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে টের পাবেন। 1/5 এইটা দশমিকে কত, 0.20। ঠিক আছে, পার্সেন্টেজে কত হবে, 20%। তার মানে 1/5 দেখলেই যে আপনি ডিরেক্ট বলতে পারেন 20%, অথবা 20% দেখলেই যাতে আপনি বলতে পারেন এটা হচ্ছে 1/5। এইরকম ভাবে আপনার কিন্তু ক্যালকুলেশনের ওয়েটা বৃদ্ধি করতে হবে। যদি না পারেন তাহলে কিন্তু পরীক্ষার হল আপনার অনুকূলে থাকবে না, এটা অভিজ্ঞতা থেকে বলছি। 2/5 হলে এইবার সিকোয়েন্সটা খেয়াল করেন কত করে বৃদ্ধি পাবে। এইবারের সিকোয়েন্স হচ্ছে 0.20 করে বৃদ্ধি পাবে। তাহলে এটা কি হবে, 2/5, খুব ইম্পর্টেন্ট ভাই, এটা 2/5 মানে হচ্ছে 0.40, আর পার্সেন্টেজে কত, 40%। ঠিক একই ভাবে এখানে যা দেখবেন সবগুলো ইম্পর্টেন্ট। 3/5 এইটা আমাদের ফ্র্যাকশনে কত হবে, এর সাথে আবার 2.020 আমাদের সাথে এখানে আবার এড হবে, তাহলে কি হবে 0.60, আর পার্সেন্টেজে কত হবে 60%। এবার আসি, তারপরে আমরা কি বলবো 4/5। তাহলে 4/5 যদি হয়, এটাও ভাই ইম্পর্টেন্ট ফ্র্যাকশন, এটার কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট ফ্র্যাকশন এখানে। এর সাথেও আবার কি হবে 0.20 অ্যাড হবে, তাহলে কি হচ্ছে 0.80, আর পার্সেন্টেজে কি হচ্ছে 80%। ঠিক একই ভাবে এবার যদি আমরা বলি হচ্ছে কি 4 এর জায়গায় 5 নিয়ে আসি একবারই, তার মানে 5/5 বুঝতেই পারছেন, এর সাথে 0.20 অ্যাড করলে দেখেন 1 হয় কিনা, ইয়েস 1, তার মানে কত পার্সেন্ট, 100%। এবার আসেন আমরা 6/5, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্র্যাকশন 6/5, তাহলে এটা কি হবে 1.20। সবাই আমাকে একটু বলেন এই 6/5 এইটা পার্সেন্টেজে কত। সবাই কিন্তু ভাই অফলাইনের মতো চিন্তা করে ক্লাস করতে হবে। আপনি অবশ্যই পাশে একটা খাতা কলম নিয়ে বসবেন যাতে আপনার এই প্র্যাকটিস গুলো হয়ে যায়। যারা এগুলো মেনে চলবেন তারাই আসলে আলটিমেটলি ভালো কিছু করতে পারবেন। এবার আসি তাহলে 6/5 এটা পার্সেন্টেজে কত আসবে, সবাই একটু কমেন্টসে লিখেন। আমরা যদি বলি 7/5 তাহলে কি হবে, এর সাথে আবার 0.20 অ্যাড হবে, তার মানে কি 1.40। ঠিক আছে, এইভাবে আমরা কত পর্যন্ত যাব, এভাবে আমরা 10/5 পর্যন্ত যাব, এবং বাসায় কি করে ফেলবো, নোট করে ফেলবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই পার্সেন্টেজ গুলো। এবার আসেন আমি আর বেশি আপনাদের কষ্ট দিব না, আর দুইটা জিনিস দেখাই। যে এই যে ধরেন আরেকটা যেটা দেখাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে 1/8, এই যে ফ্র্যাকশনটা এটা দশমিকে কত এবং পার্সেন্টেজে কত, প্রায় কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন, এটা আলাদা করে মাথায় নেবেন। এটা হচ্ছে 0.125, আর দশমিকে বলা হয় 12.5%। ভাই খেয়াল করে দেখেন, যদি কোনো পরীক্ষায় ক্যালকুলেশন করে আপনি ফ্র্যাকশনে পান 1/8, আর এই 1/8 মানে যে 12.5%, তার জন্য যদি আপনি পরীক্ষায় সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনি ভীষণ ভুল করছেন, এটা মাথায় রাখতে হবে। তার মানে এই জায়গাগুলো আপনার কিন্তু কি হইতে হবে, ফাস্ট হইতে হবে। এর জন্য আমরা বলছি যে এই জায়গাগুলো সবসময় কি রাখবো, আমরা ক্লিয়ার রাখবো যাতে আমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, এবার আসি আমরা আরেকটা ফ্র্যাকশন নিয়ে কথা বলি, এটাও প্রায় থাকে, সেটা হচ্ছে 1/6। এটাকে যদি আমি বলি পার্সেন্টেজে কত হবে, সবাই একটু আমাকে কমেন্টসে লিখেন তো, 1/6 এটা পার্সেন্টেজে কত হবে। 1/6 এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। 1/6 দশমিকে হবে 0.1666, আর পার্সেন্টেজে হবে কত, 16.67%। ভাই এটা কেন খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা যারা সত্যিকার অর্থে চাকরি পরীক্ষা দেন
তারা কিন্তু জানেন এই ফ্র্যাকশন গুলো সবসময় আপনার কি পরীক্ষায় থাকে। ঠিক আছে, আমাদের সাথে অনেকেই জয়েন হয়েছেন। আমি এই মুহূর্তে সবার নাম পড়তে গেলে আসলে আপনারাই বিরক্ত হবেন, কারণ অনেক সময় লাগবে। তা না করে বরং আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই, সেটাই বরং আপনাদের জন্য ভালো, যে বেসিক যে আলোচনাগুলো আমি সেইগুলোতে চলে যাই। যখন আমি মাঝে মাঝে আসবো কমেন্টসে, সেগুলো কমেন্টস আমি পড়ে নেব। 5/6 120%। রিপা ওকে ফাইন, ঠিক আছে। মিতু ঠিক আছে, সোহেল রানা ঠিক আছে, সৌরভ বিশ্বাস ওকে ফাইন, অনেকে আমাদের সাথে অ্যাড আছেন। এইবার আসেন আমরা আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব পার্সেন্টেজের, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে পার্সেন্টেজের সূত্রটা আমরা কিভাবে মাথায় রাখবো। আমরা একটা কাস্টমাইজ সূত্র আপনাকে বলি, যে আসলে আপনি যদি ঐকিক নিয়মে অঙ্ক করতে যান অনেক সময় লাগে পরীক্ষার হলে। তা না করে আপনারা যেভাবে পার্সেন্টেজের ম্যাথ গুলো সহজে করতে পারেন, সেটা হচ্ছে আমরা বলবো টার্গেট বাই বেস ইন্টু 100। এইটা পার্সেন্টেজের সূত্র হিসেবে মাথায় রাখবো, টার্গেট বাই বেস ইন্টু 100। আমি টার্গেট মানে কি সেটা বলে দিচ্ছি। টার্গেট মানে হচ্ছে আপনার টার্গেট মানে হচ্ছে ফলাফল। হ্যাঁ, মাথায় রাখবেন ফলাফল। ফলাফল কি একটু পরে আমি যখন উদাহরণ দিয়ে দেখাবো তখনই বুঝবেন। এখন বি মানে হলো বেস। এই বেসটা বা ভিত্তিটা আপনি কিভাবে চিনবেন সেটা আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। আমি একটা উদাহরণ দেই, তাহলে সহজে বুঝতে পারবেন যে পার্সেন্টেজের বেস আপনি দুইটা ওয়েতে মাথায় রাখবেন। একটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে আর একটা হ্রাসের ক্ষেত্রে। কি বলছি? বৃদ্ধির ক্ষেত্রে আমার বেস একরকম হবে, আর হ্রাসের ক্ষেত্রে বেস আরেক রকম হবে। আমি দুইটাই উদাহরণ দিচ্ছি। বৃদ্ধির ক্ষেত্রে কেমন বিষয়টা একটু খেয়াল করে দেখেন। ধরেন আমি বললাম যে জানুয়ারি মাসে আপনি 20টি টেলিভিশন বিক্রি করলেন। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে এসে আপনি কি করলেন? ফেব্রুয়ারি মাসে এসে আপনি 25টি টেলিভিশন বিক্রি করলেন। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি কয়টি টেলিভিশন বেশি বিক্রি করছেন, তখন আপনি নিশ্চয়ই বলবেন 20টির জায়গায় 25টি হয়েছে, তার মানে 5টি টেলিভিশন আমি কি করছি? বেশি বিক্রি করছি। এখন এই যে 5টি টেলিভিশন বেশি বিক্রি করছেন, এইটা দিয়ে কি আপনি প্রতিষ্ঠান কতটুকু ভালো করছে সেটা জানতে পারবেন? কখনোই না। তার জন্য কতটুকু প্রতিষ্ঠান ভালো করছে সেটার জন্য আপনার অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজে কেমন বৃদ্ধি পেয়েছে, সেটা শতকরায় কেমন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বলছিলাম? পার্সেন্টেজ বের করতে গেলে টার্গেট বাই বেস। টার্গেট মানে কি বলছিলাম? ফলাফল। আমাকে আপনারা একটু কমেন্টসে লিখেন ফলাফলটা তাহলে কি। জানুয়ারি মাসে আপনি 20টি টেলিভিশন বিক্রি করছেন, ফেব্রুয়ারিতে এসে 25টি টেলিভিশন বিক্রি করছেন, তাহলে ফলাফলটা কি? তার মানে কয়টা বেশি বিক্রি করছেন সেটাই তো ফলাফল। কয়টা বেশি বিক্রি করছেন? 5টি বেশি বিক্রি করছেন। তাহলে আপনার টার্গেটটা হবে কত? 5। এবার আসেন বৃদ্ধি পাইছে। আপনি স্বাভাবিকভাবে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে বলেন কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে কমের উপর দাঁড়িয়ে বাড়ে কিনা। কোনো কিছু যদি বৃদ্ধি পেতে চায় তাহলে সেটা কমের উপর দাঁড়িয়ে বাড়ে কিনা। তার মানে 20-এর উপর বেস করে 25 হয়েছে কিনা, 20-এর উপর বেস করেই 25 হয়েছে কিনা, 20 থেকে 25। তাহলে আমার বেসটা কি হবে? সবাই একটু কমেন্টসে লিখেন তো আমার তাহলে পার্সেন্টেজের বেসটা কত হবে, 20 না 25? খেয়াল করে দেখেন, কোনো কিছু যদি বৃদ্ধি পেতে চায় তাহলে কমের উপর বেস করে বাড়ে, তাহলে আমাকে বলেন বেসটা কি হতে পারে? 20 হবে না 25 হবে? খেয়াল করে দেখেন 20-এর উপর বেস করে কি হয়েছে? 25 হয়েছে, তার মানে বৃদ্ধি পাইছে। তো বৃদ্ধি পাইলে সবসময় কমের উপর বেস করে বাড়ে। তাহলে বৃদ্ধির ক্ষেত্রে যেটা ছোট ভ্যালু, যেটা ছোট, সেটা আমার কি হবে? বেস হবে। তার মানে আমার বেস কত হবে? 20 ইন্টু পার্সেন্টেজের জন্য কি 100। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই হয়ে যায়। তাহলে 5 দিয়ে আমরা এখানে কাটলে কত? 4, আর 4 দিয়ে 100 কে কাটলে এখানে কত? 25। তার মানে আমরা বলতে পারি এইবার 5টি বৃদ্ধি পাইছে মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25% বৃদ্ধি পাইছে। দেখেন পার্সেন্টেজে সে 25%, কিন্তু এক্স্যাক্টলি সংখ্যায় কয়টি বৃদ্ধি পাইছে? 5টি বৃদ্ধি পাইছে। তাহলে পার্সেন্টেজ এক জিনিস আর কোয়ান্টিটি আরেক জিনিস। যেটা 25% সমান কত? এখানে 5টি। একটা জিনিস মাথায় রাখবেন, পার্সেন্টেজ ভিন্ন সেম হলেও কোয়ান্টিটি কিন্তু ভিন্ন হতে পারে, আবার কোয়ান্টিটি ভিন্ন হলেও কখনো কখনো পার্সেন্টেজ সেম হইতে পারে। যাই হোক, 5টা যে কথা আর এখানে 25% সেই জিনিসটা মিন করছে। এইবার আপনি বলতে পারেন হ্যাঁ আমার প্রতিষ্ঠান কতটুকু ভালো করছে, 25% বৃদ্ধি পাইছে বিক্রয়। এবার কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে কত পার্সেন্ট ভালো পেয়েছে। হ্যাঁ, অনেকে বলছেন 20, 25 বেস হবে না, হ্যাঁ 25% হবে, বেস 25 হবে না। ওকে, এবার আসেন হ্রাস দিয়ে আমরা বলি। এটা কি বলছি? এটা বলছি বৃদ্ধি দিয়ে। এবার আমরা একটু হ্রাস দিয়ে দেখাই। ঠিক আছে, হ্রাসের কথা যেটা বলি, খেয়াল করেন আমরা যদি এইবার হ্রাসের কথা বলি, যে বৃদ্ধি দিয়ে আমরা বেস টার্গেট চিনতে পারলাম, এবার হ্রাসের ক্ষেত্রে চিন্তা করেন কি ঘটছে। ধরেন যে আপনি এই জানুয়ারি মাসে আপনি 20টি টেলিভিশন কি করলেন? বিক্রি করলেন। ফেব্রুয়ারি মাসে এসে দেখেন আপনার কি হয়ে গেল?
ফেব্রুয়ারিতে এসে সেটা 15টি হয়ে গেল, তার মানে কি হ্রাস পাইছে। তাহলে এইবারও আমার কমছে কয়টা, 5টি টেলিভিশন কমে গেল। তাহলে সেটা শতকরাই কত কমছে, পার্সেন্টেজে কত কমছে, সেটা আমরা একটু জানতে চাই। অনেকে আমার সাথে জয়েন হয়েছেন, 25 ইমতিয়াজ, সাদিয়া সুলতানা, ওকে, অনিকেত, প্রান্তরা, সবাইকে বলি কমেন্টস করবেন, ঠিক আছে? আর একটু শেয়ার মেনশন করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। এবার আসেন আমরা পার্সেন্টেজে কত সেটা একটু বের করি। হ্রাস পাইছে কয়টা, 5টি, তাহলে ফলাফল কত, অবশ্যই 5। ফলাফল কত, অবশ্যই 5, কারণ 20টার থেকে 15টা হয়ে গেছে। তাহলে কয়টা কমছে, ক্যালকুলেশন করে যেটা পাইছেন সেটাই হচ্ছে আপনার ফলাফল। কয়টা, 5টা হ্রাস পাইছে, তার মানে বেস হচ্ছে কত, 5। এবার আসেন আমার টার্গেটটা হচ্ছে কি 5, তাহলে বেসটা কি হবে? খেয়াল করে দেখেন, কোনো কিছু যদি হ্রাস পায় তাহলে কি বেশির উপর বেস করেই কমে কিনা? সবসময় মাথায় রাখবো, হ্রাস পাইতে গেলে বড়টার উপর বেস করেই কিন্তু কমে। তার মানে 20টার উপর বেস করেই কয়টা হয়েছে, 15টা হয়েছে। তার মানে 20-এর থেকে 15 নেমে আসছে, তার মানে বেসটা হবে কি 20। তার মানে যখন হ্রাস হবে তখন বড় ভ্যালু যেটা, সেটাকে আমি কি চিন্তা করব, বেস হিসাবে চিন্তা করব। তার মানে এইবার আমার বেস হবে কত, 20 ইন্টু পার্সেন্টেজের জন্য 100, কারণ পার্সেন্টেজের নেওয়া মানেই 100-এ কত, 100 মানেই হচ্ছে আপনার শতকরাই কত নেওয়া, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এবার কত হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে 25। তার মানে এবার হ্রাসও পাইছে কত পার্সেন্ট, 25% হ্রাস পাইছে। তাহলে 25% হ্রাস মানে আমার সংখ্যায় কয়টা হ্রাস পাইছে, 5টা। আশা করি আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজের ক্ষেত্রে বা বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে পার্সেন্টেজের বেস কিভাবে চিনবো, এবং টার্গেট তো আমরা সবসময় বলছি কি ফলাফল। এবার আসেন আমরা কিছু ম্যাথে যাই, এবং এরপরে আরো কিছু বেসিক আলোচনা আছে, সেগুলো আমরা আলোচনা করব। আমরা কিছু ম্যাথ আগে দেখে আসি, দেখি যে আমাদের কি কি ম্যাথ আছে এখানে। একটু ওয়েট করেন, আমরা স্লাইডটা বের করি। রাব্বানি একটু রাখবেন তো, রাব্বানিকে। আমরা, আপনি একটু থাকেন সাথে, আমরা দেখি যে আমাদের যে ম্যাথ যেটা আছে সেটা, সেই ম্যাথ গুলো এখন দেখবো আমরা। এতক্ষণ আপনাদের সাথে বেসিক আলোচনা করেছিলাম, এখন আমরা কোশ্চেন গুলো দেখবো। আপনি নাই, কোথায় গেল, একটু ডাকেন তো কোনোভাবে। আমাদের সাথে একটু থাকেন, আমরা ওই ফাইলটা ওপেন করছি। ওকে, পেয়ে গেছি। আসেন তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের কি আছে। একটু অপেক্ষা করেন প্লিজ। দেখেন না কই গেছেন আপনি, আপনি কই গেছে দেখেন না, ক্লাস নিতে করতেছেন না, কে আছে, একটু খুঁজে বের করে দেন। বলে যে ক্লাস ইয়েটা হয়ে গেছে, দ্রুত আসতে।
আশেপাশে আছে? সবাই একটু থাকেন, পাচ্ছে আমরা ওকে আসুক। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমাদের টেকনিক্যাল টিম আসছে, আমরা খুব দ্রুতই শুরু করব। এবং আমাদের এখানে প্রায় 11টার মতো কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে আলাদা আলাদা রুল। হ্যাঁ, আমরা প্রায় 11টা রুল আপনাদের শেখাবো, যে পার্সেন্টেজ থেকে সবসময় এই রুলের কোয়েশ্চেন গুলোই পরীক্ষায় এসে থাকে। তো এখান থেকে আমাদের যে বেসিক গুলো জানা দরকার, এই বেসিক গুলো এর কিছুটা অংশ আমরা জেনে গেছি, এবং বাকি অংশগুলো আমরা আসলে ওই কোয়েশ্চেন গুলো দেখবো, এবং ওই কোয়েশ্চেন গুলো দেখে আমরা সহজে সেগুলো কি রিয়েলাইজ করতে পারবো যে আসলে কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। আমরা একটু অপেক্ষা করেন প্লিজ, ধৈর্য ধরে। আমাদের টেকনিক্যাল টিম ট্রাই করছে, খুব দ্রুতই আমরা ফিরে আসছি আপনাদের সাথে। আচ্ছা ভাই, এই স্লাইডটা চলে গেছে, আমি যে পেজ নিতে গিয়া স্লাইড হারাই গেছে। না হয় না, আপনি যান, আপনি যান, আপনি, সমস্যা না, ওইটা করে নিয়ে গেছিলাম। সবাই একটু 30 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করে ফেলবো। এখন সবাই একটু ধৈর্য ধরে থাকেন। স্যার, আপনি আপাতত মুখে কিছু আলোচনা করেন, আর করতে হবে না, আমরা চলে আসছি, আমাদের টিম চলে আসছে, আর একটু অপেক্ষা করেন। স্যার স্লাইড ওপেন করে নিচে ট্রফি চিহ্নতে ক্লিক করলে ফুল স্ক্রিন চলে আসবে। ওয়াও, থ্যাংক ইউ, ভালো সলিউশন দিয়েছেন। আমি আপনার সলিউশনটা খেয়াল করলেই হতো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যেটি করে ফেলছিলাম, এই জন্য প্রবলেম হচ্ছে, ফরম্যাট চেঞ্জ করে ফেলছি। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের আব্বানি সাহেবকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপনাকে ভাই। আমরা আসলে আপনাদের সময় নষ্ট করে ফেলছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলেন এখানে কি বলছে দেখি, যে এই যে 4/5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে, এগুলা কিন্তু পরীক্ষায় আসা কোয়েশ্চেন। তাহলে আসেন আমরা খুব বেসিক থেকে শুরু করব। 4/5 কে আপনি কিসে কনভার্ট করবেন? শতকরায়, মানে পার্সেন্টেজে কনভার্ট করবেন। যদিও আমি এই ধরনের আলোচনা ইতিমধ্যে করেই ফেলছি, অনেকেই জানেন। এখন 4/5 কে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করতে যান, তাহলে পার্সেন্টেজ মানে কি 1/100 আমরা বলেছিলাম। তার মানে আমার নিচে অবশ্যই কি লাগবে? নিচে অবশ্যই 100 লাগবে। এটা দুইভাবে করা যায়। দুইভাবে করা যাওয়া মানেটা কি? আমার এখানে নিচে কি লাগবে বলছি? 100 লাগবে। তাহলে আমি দেখেন, নিচে যদি 100 করতে চাই, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 100 হয়? 20 গুণ করলে। তাহলে আপনি যদি হরে 20 গুণ করেন, তাহলে লবেও 20 গুণ করতে হবে। কারণ আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ফ্র্যাকশনের লবেও যা করতে হয়, হরেও তাই করতে হয়। এখন আসেন, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 4 × 20। আর এখানে আমরা 5 × 20 কত? 100। এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমি 100 যেটা আছে সেটাকে অবশ্যই আলাদা করব। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, সেটা হচ্ছে উপরে হচ্ছে আমাদের এখানে কি বলতে পারি, এটাকে আমি একটু যদি ভেঙে লিখি, ভাবে ভেঙে যদি লিখি, তাহলে 20 4 দুগুণে কত? 8 × 1/100। এটা লেখা যায় কিনা? আমি আরো দ্রুত কিভাবে করা যায় সেটা বলবো, যেহেতু একদম বেসিক ক্লাস, তাই এইভাবে আমি বলছি। তাহলে 8 × 1/100। এখন দেখেন, আমরা এই 100টাকে এখন 1/100 মানে আমি কি বলছিলাম? 1/100 মানে এখানে তো 80 আছেই, আর 1/100 মানে আমরা কি বলছিলাম? পার্সেন্ট। তাহলে 1/100 এর রিপ্লেসমেন্টে আমি এখানে কি সাইন দিয়ে দিব? পার্সেন্ট সাইন দিয়ে দেবো। একদম একদম বাচ্চাদের মতো করে ক্যালকুলেশন করে বোঝানো যে আসলে এটা কিভাবে হয়। এখন এইভাবে না করে আমরা আরো দ্রুত করতে পারি, কিন্তু বেসিক বিষয়টা কিন্তু এটাই জানা দরকার। আরো দ্রুত কিভাবে করতে পারি? এই যে 4/5 আছে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করা মানেই এটাকে 100 দ্বারা গুণ করে দিলেই হয়। কি বলছি ভালো করে খেয়াল করেন। 4/5 একে আপনি পার্সেন্টেজে নিতে চান, তার মানে একে আপনি 100 দ্বারা গুণ করে দেন, তাহলেই হয়। 100 দ্বারা গুণ করলে ক্যালকুলেশন করেন, 5 দিয়ে 100 কে যদি আমি কাটি, তাহলে কত আসে? 20। এই 20 দিয়ে 4 কে এখন গুণ করলে আমার কত আসতেছে? 4 × 20। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 80। তার মানে আলটিমেটলি আমি পার্সেন্ট সাইনটা এখানে দিয়ে দিব। দেখেন আপনি কিভাবে খুব দ্রুত করবেন, এবং উপরের যে ক্যালকুলেশনটা বলছি সেটা আসলে
বাস্তবে কিভাবে হয়, পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবার আসেন তাহলে আমরা নেক্সটে আসি। সবাই 80% করে ফেলছেন, থ্যাংক ইউ। অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আসলে আমি খুবই লজ্জিত। আপনারা অনেকক্ষণ সময় নষ্ট করছেন, আসলে সবারই টাইম আসলে খুবই মূল্যবান। তো আসেন এইবার দেখি কি বলছে। 3.3/4% এর সমান কি, আমার অপশনের দিকে দেখতে হবে অপশন কিভাবে আছে। তার মানে এই 13.3/4% কে আবার ফ্র্যাকশনে কনভার্ট করতে বলা হয়েছে, ভগ্নাংশে নিতে বলা হয়েছে। দেখেন কতগুলো পরীক্ষা আসছে। তার মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু 11 থেকে 20তম গ্রেডে সবসময় আপনি একটা করে পাবেন। আমি বলছি কি একটা একটা করে রুল শিখাচ্ছি আপনাকে, এখানে কোনো গদবাদা ম্যাথ শিখাচ্ছি না। প্রত্যেকটা ম্যাথ একটা আরেকটার সাথে কি মিল পাবেন না, নতুন নতুন নিয়ম এখানে আসবে। তাহলে আমি এইবার আপনাদের একদম বেসিক ক্যালকুলেশন করে দেখাবো। 3.3/4% এইটা সমান ফ্র্যাকশনে কত সেটা নিব। আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই সমস্তটা আমাকে ভাঙাইতে হবে। সমস্ত ভাঙানোর ওয়েটা কি? এই হরের সাথে এই পূর্ণ সংখ্যা প্রথমে গুণ করতে হবে, গুণ ফলের সাথে এই ভগ্নাংশের লব 3 যোগ করতে হবে। তাহলে আমরা 4 অঙ্ক কত 52, 52 আর আমাদের এখানে কত 3 যোগ করলে কত আসবে 57। তাহলে উপরে আমি কি লিখবো 57 আর নিচে কি থাকবে 4 থাকবে, আর এখানে কি থাকবে পার্সেন্টেজ সাইন থাকবে। আবারও দেখেন আমরা কিভাবে ভাঙছি, আমরা এই সমস্তটা কি করে ভাঙছি 4 দিয়া। এই ভগ্নাংশের হর কত 4, 4 দিয়ে এই পূর্ণ সংখ্যা কত 13। তাহলে আমরা 13 কে কি করছি 4 দিয়ে গুণ করছি, ওই গুণ ফলের সাথে তারপরে কি করছি উপরে যে লবটা আছে ফ্র্যাকশনের কত 3, এই 3টা কি করে দিছি যোগ করে দিয়েছি। তাহলে এটা উপরে হয়ে যাবে আমাদের ওই ভগ্নাংশের লব আর নিচে সেই 4ই থাকবে। তাহলে 4 এবং 52 আর 52 আর আমাদের 3 কত 52 আর 3 হচ্ছে আমাদের কত আসে 4 এবং 52, তাহলে 57 না 55, তাহলে এটা হবে 55। তার মানে এখানে আমরা কত পাচ্ছি 55/4, সরি আর এখানে কি আছে পার্সেন্টেজ সাইন আছে। দেখেন এখনো কিন্তু ফ্র্যাকশনে কনভার্ট করা হয় নাই, আমার এখন এই পার্সেন্ট সাইনটা কি করতে হবে উঠাইতে হবে। এই পার্সেন্ট সাইনটা যদি আমরা উঠাই তাহলে কি হবে 55/4, আর পার্সেন্ট মানে আপনাদের কি বলছিলাম 1/100, তাহলে এখানে আমার কি লিখতে হবে 1/100। তারপরে আসেন আমরা বাকি ক্যালকুলেশনটুকু দেখাই। এইবার আমরা জানি ভগ্নাংশের লব লব এবং হর হর গুণ করতে হয়, তাহলে 55/4 ইন্টু এখানে কি 1/100। এখন আপনি এই লব লব গুণ করবেন আর এইখান দিয়ে লব লব এবং হর হর গুণ করবেন। তার মানে 5 দিয়ে 1 কে গুণ করলে 55 দিয়ে 1 কে গুণ করলে কত পাবো 55, আর 4 দিয়ে 100 কে গুণ করলে আমরা কত পাবো 400। তার মানে 55 আমরা কত দেখতে পাচ্ছি 400। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে আরেকটু ছোট করার চেষ্টা করি। দেখেন এটা কিন্তু 5 দিয়ে কি যাচ্ছে ভাগ যাচ্ছে, 5 দিয়ে ভাগ দিলে এখানে কত হবে 11। আর যদি আমরা এখানে 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে কত আসবে, 5 দিয়ে যদি আমরা 400 কে ভাগ করি তাহলে কত আসে দেখেন 5 8 40, তার মানে কত 80। তাহলে আমরা কত পাচ্ছি 11 ভাই এই 11 ভাই কত 80। তাহলে সেটা আমাদের অপশন কোথায় আছে খেয়াল করে দেখেন, আমরা অপশন খ তে পাচ্ছি কি 11/80। তাহলে পুরো বিষয়টা কিভাবে আসছে আমরা সেটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করলাম। রিপা ঠিক আছে, শরীফ ঠিক আছে, মিতু ঠিক আছে, সাদিয়া সুলতানা ঠিক আছে, আশিকুর রহমান ঠিক আছে, 55 হবে স্যার। হ্যাঁ সৌরভ বিশ্বাস থ্যাংক ইউ ভাই, 55 হবে। সাদিয়া সুলতানা সবাই সবাই রাইট বলেছেন। তাহলে আমি দুইটা জিনিস দেখাইলাম, একটা হলো আপনি কি করছেন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিচ্ছেন, আরেকটা কি বলছি ফ্র্যাকশন পার্সেন্টেজ থেকে আপনি কনভার্ট করে কোথায় নিয়ে গেছেন ফ্র্যাকশনে নিয়ে গেছেন। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ বা 13.3/4 এই পার্সেন্টেজটাকে আপনি কোথায় ফ্র্যাকশনে নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসতে হয়। এবার আসি আমরা পরে আরেকটা কোশ্চেন আপনাদের দেখাই 3 নাম্বার। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারে কোশ্চেন সব সময় পরীক্ষায় আপনি পাবেন একটা করে, যে পরীক্ষায় দেন না কেন। এটা কিন্তু বিসিএস বলেন ব্যাংক বলেন 11 থেকে 20তম গ্রেড যত পরীক্ষা আছে মন্ত্রণালয় অধিদপ্তর প্রাইমারি এবং এনটিআরসি যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য এই রুলটা কিন্তু ইম্পর্টেন্ট। যারা জব সলিউশন পড়েন তারা খুব ভালো করে জানেন। এবার আসি আমরা পরে দেখি কি বলছে। ক ক এর 20% যদি খ
এর 10% সমান হয়, তবে ক অনুপাত খ সমান কত আমাদের কাছে সেইটা জানতে চাইছে। তারা বলতেছে মাত্র আসলে মনে কি, তাহলে দেখেন আমাদের কাছে যেটা বলছে ক এর 20% যদি খ এর 10% সমান হয়, তাহলে ক অনুপাত খ কত। আপনারা খুব ইম্পর্টেন্ট একটা রুল মাথায় রাখবেন, যদি আপনার চলক দুইটা থাকে, আমি এটা আবার একটু লিখি, একদম বেসিক ক্যালকুলেশন করে বলবো এখানে, ক এর 20% সমান, তারা কি বলছে, খ এর কত পার্সেন্ট, 10%। এরা পরস্পর সমান। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদের বলি যে এখানে কয়টা চলক আছে, আমাকে একটু দয়া করে কমেন্টসে লিখবেন। আমি যদি বলি যে এখানে কয়টা চলক আছে, সবাই একটু কমেন্টসে লিখেন যে এই যে এখানে এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছেন, সমীকরণটা দেখতে পাচ্ছেন, এই সমীকরণের মধ্যে কয়টা চলক আছে সেটা একটু বলবেন। সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ স্যার, আপনার ফার্স্ট ক্লাস করেছিলাম অফলাইনে, আজকে সেকেন্ড ক্লাস অনলাইনে। ওকে, থ্যাংক ইউ। আবু শরীফ, সবাই আনসার করে ফেলছেন। তাহলে এখানে এই সমীকরণের মধ্যে কয়টা চলক আছে সেটা একটু কমেন্ট সেকশনে লিখেন। দুইটা, ওকে ফাইন, ইতি আপনি ভালো বলেছেন। এই হচ্ছে ক একটি চলক, আর এখানে কি খ একটি চলক। আপনারা, আমি আসলে এখানে ম্যাথ কিভাবে করতে হয় সেটা শিখাচ্ছি, ম্যাথ করাচ্ছি না। দেখেন আপনারা প্রশ্ন করেন না ম্যাথটা আসলে কিভাবে করব, একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা দুইটা চলক দেখতে পাচ্ছি, কিন্তু সমীকরণ কয়টা, একটা। একটা খুব ইম্পর্টেন্ট নোট আপনারা লিখে রাখতে পারেন, যতটা চলক ঠিক ততটা সমীকরণ যদি থাকে, তাহলে ওই চলকগুলোর আলাদা আলাদা মান বের করা যায়। তার মানে দুইটা চলক থাকলে ওই দুইটা চলকের মান যদি বের করতে চান, অফকোর্স তাহলে আপনার কি দুইটা সমীকরণ লাগবে। কিন্তু যদি দুইটি চলক একটি সমীকরণ থাকে, তাহলে দেখেন এখানে চলক দুইটা কিন্তু আমার সমীকরণ কয়টা আছে, একটা। তখন ওই দুই চলকের এক্সাক্ট মান, দ্যাট মিনস ক এবং খ এর এক্সাক্ট ভ্যালুটা কত সেইটা বের করতে বলবে না, এবং সেটা বের করা সম্ভব না। তাহলে কি বের করতে বলবে, তাহলে অফকোর্স ওই দুই চলকের অনুপাত বের করতে বলবে। খুব ইম্পর্টেন্ট কথা ভাই, এই জিনিসগুলো আপনি বইয়ে খুব বেশি পাবেন না, ঠিক আছে? এগুলোর জন্য আপনার আসলে মেন্টরের কাছে যাইতে হবে। তার মানে আপনি চলক দুইটা সমীকরণ একটা, সেই ক্ষেত্রে আপনি কখনো ওই দুই চলকের মান বের করতে পারবেন না। যেটা পারবেন সেটা হচ্ছে এই দুই চলকের অনুপাত, এবং সেটাই আপনার কাছে জানতে চাইবে। এখন দেখেন আমাদের কিন্তু সেটাই বলছে ক অনুপাত খ কত। এবার আসেন এই জিনিসটা আমরা ভেঙে ভেঙে আপনাদের ক্যালকুলেশন করে দেখাই। ক এর 20%, এ কথার অর্থ হলো, আমি যদি একদম ভেঙে বলি, ক ইন্টু এর মানে হলো ইন্টু 20%। তার মানে 20% মানে আমরা কি বলতে পারি, আপনাদের বলছিলাম 20% মানে কি 1/, এখানে 20% কে আমি ডিরেক্ট লিখতে পারি কি 20/100, 20/100 সমান, তারপরে কি বলছে খ এর মানে কি গুণ 10%, 10% মানে কি 10/100। এইবার আপনাদের একটা টেকনিক শেখাবো পরীক্ষার হলে খুব দ্রুত ক্যালকুলেশন করার জন্য। ধরেন আপনার যদি এইদিকেও ফ্র্যাকশন সমীকরণের এইদিকেও কি আছে, ধরেন এরকম ফ্র্যাকশন সমীকরণ আছে, তখন আপনি দ্রুত ক্যালকুলেশন করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে লব লব ভাগ করে দিবেন, হর হর ভাগ করে দিবেন। বলতে পারেন সেটা কেমন, ধরেন আমি যদি এখানে বলি হচ্ছে যে 12x, আর এখানে যদি আমি 6 বলি, আর এখানে ধরেন আমি 25 বললাম, আর এখানে আমরা বললাম হচ্ছে ধরেন 75। এখন এটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, তাহলে আপনি এই 6 দিয়া 12 কে কাটবেন, তাহলে কত হবে 2, আর এই 25 দিয়ে এই 75 কে কাটবেন, তাহলে কত হবে 3। তাহলে দেখেন এক লাইনে আপনি এক্স এর মানটা বের করে নিয়ে আসতে পারবেন, আর নয়তো একটা লাইন করে করে অনেক সময় নষ্ট হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে খেয়াল করেন আমি নিচে নিচে 100 এবং 100 কেটে দিতে পারি। আমি বেসিকটা দেখাচ্ছি, পরে 2-3 সেকেন্ডে এই ম্যাথ কিভাবে করবেন আমি সেটাও দেখাবো। তারপরে আসেন এই শূন্য উভয় পাশে আমি কি 10 দিয়ে ভাগ করে এই শূন্য শূন্য সরিয়ে দিতে পারি। তাহলে আলটিমেটলি আসলে আমার হাতে এখানে কি আছে, আছে হচ্ছে 2 ক এই পাশে, আর ওই পাশে আছে কি 1 খ, দ্যাট মিনস শুধু কি খ। এইবার অনুপাত তৈরি করব, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার দিকে সবাই একটু গুরুত্ব সহকারে একটু খেয়াল করে দেখেন। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বাম পাশে আমাদের প্রথম চলকটা কি ক, আর ডান পাশে কি খ। তাহলে আমরা এখানে একটা ফ্র্যাকশন করব, এই বাম পাশে যে চলকটা থাকবে তাকে আমরা উপরে রাখবো লবে, আর এই ডান পাশে যে থাকবে তাকে আমরা হরে রাখবো। এবার আসেন আমাদের তো এখানে কি হইতে হবে 2 ক, তাহলে এই 2টা আমি সমীকরণের ওই পাশে ফ্র্যাকশনে কোথায় রাখবো, হর পজিশনে রাখবো। তাহলে এই আর গুণ করলে আবার সেই 2ই পাবেন, আর এই খর সাথে যে একটি 1 সহগ আকারে আছে, তাহলে তাকে যদি উপরে রাখি, তাহলে এই আর গুণ করলে আবার কি সেই 1 খ মানে খয়ে পাবেন। এখন অনুপাত মানে আমরা কি জানি, অনুপাত মানেই হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কি ফ্র্যাকশন।
বা ভগ্নাংশ। অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা কি ভগ্নাংশটা এখানে পেয়েছিলাম আলটিমেটলি? ক বাই খ সমান 1:2। তাহলে আমরা বলতে পারি ক অনুপাত খ সমান কত? 1:2। আলটিমেটলি আমরা রেজাল্টটা পেয়ে গেলাম 1:2। তাহলে কোথায় আছে? অপশন গতে। অনেকে আমি দেখতে পাচ্ছি 1/1:2, সাদিয়া সুলতানা, রিপা, আবু শরীফ, ঠিক আছে, সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ স্যার, ওকে। তারপরে অনেকে আনসার করছেন। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি হাসিমুদু ঠিক আছে, সাদিয়া ঠিক আছে, ওকে। এইবার আসেন আমরা এই কোশ্চেনটা খুব দ্রুত পরীক্ষার হলে কিভাবে করব। আমরা তো বেসিক ক্যালকুলেশন করে করলাম, খুব দ্রুতর দিকে তাকান, সবাই প্রশ্নটার দিকে তাকান। আমরা যে কাজটা করব, তারা বলছে এই ক এর 20% যদি খ এর 10% সমান হয়, তার মানে এখানে সমান, ঠিক আছে। আপনি যে কাজটা এখন করবেন সেটা হচ্ছে এই পার্সেন্ট সাইনটা কেটে দেন, এই পাশ দিয়েও পার্সেন্ট সাইনটা কেটে দেন, এই শূন্য আর এই শূন্য কেটে দেন। তাহলে কি আছে? 2 ক আর এখানে কি 1 খ। তাহলে ক অনুপাত খ সমান কি হবে? খেয়াল করে দেখেন, ক এর মান হবে খ এর সহগ, খ এর সহগ এখানে কি আছে? 1। তাহলে আমরা দেখবো এখানে 1 অনুপাত খ এর মান হবে ক এর সহগ, ক এর সহগ এখানে কত ছিল? 2। তার মানে আমার কয়েক সেকেন্ডেই মানটা হয়ে যাবে কিনা। এটার জন্য আমার খাতা কলমেরও দরকার নাই, জাস্ট আমরা প্রশ্ন থেকে ক্যালকুলেশন করে ফেলবো, কাটাকাটি করব, জাস্ট উল্টে দিব। স্যার এই সময় ব্যস্ত থাকি হাসিমুদু, 3টায় ক্লাসগুলো দিলে ভালো হয়, আমরা ট্রাই করবো, হ্যাঁ, ওকে। আসেন তাহলে আমরা যাই। তাহলে বুঝতে পারছেন বেসিকটা কিভাবে ক্লিয়ার করবেন, করে তারপরে আপনি কিভাবে ক্যালকুলেশন আলটিমেটলি করবেন সেটা আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আমরা নেক্সটের দিকে যাই। নেক্সট আমাদের কি আছে এখানে দেখেন, তারা বলতেছে যে চিনির মূল্য 55 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 60 টাকা হলে মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেল? দেখেন আমি আপনাদের পার্সেন্টেজের বেসিক যখন বলছিলাম, তখন ডিক্রিজ ইনক্রিজ বা হ্রাস বৃদ্ধি যদি হয় তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন সেই বিষয়টা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। তার মানে এরকম হ্রাস বৃদ্ধির কোয়েশ্চেন গুলো কিন্তু আপনি কি সবসময় পরীক্ষায় থাকবে। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন, এনটিএস এবং প্রাইমারি পরীক্ষা দিবেন, তারা কিন্তু এই কোয়েশ্চেন গুলো সবসময় পাবেন। দেখেন আমরা 3টা রুল শিখছি, আরেকটা রুল শিখতে আসছে এখানে, সেটা হচ্ছে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে। তারা বলছে চিনির মূল্য 55 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 60 টাকা হয়েছে। তার মানে চিনির মূল্য, দেখেন এখানে চিনির মূল্যটা আমাদের এখানে কত ছিল? 55 টাকা ছিল। 55 টাকা থেকে বৃদ্ধি পেয়ে সে কত টাকা হয়েছে? 60 টাকা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে আপনার বৃদ্ধিটা কত পাইছে? তার মানে 60 মাইনাস 55, তাহলে আমরা বিয়োগ করলে বলতে পারি আমাদের বৃদ্ধি আসলে কত টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি আপনাদের বলছিলাম ভাই আমার তো এখানে পার্সেন্টেজ বের করতে বলছে, এক্স্যাক্টলি কোয়ান্টিটি বের করতে বলে নাই, মানে কত টাকা বৃদ্ধি পাইছে সেটা বের করতে বলে নাই, শতকরায় কত বৃদ্ধি পাইছে সেটা জানতে চাইছে। তো আপনাদের মনে পড়ে কিনা শতকরার আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম পার্সেন্টেজে, সেটা কি? টার্গেট বাই বেস ইনটু কি বলছিলাম? 100। এবার আসেন তাহলে আপনার টার্গেটটা কি? আমাকে সবাই একটু কমেন্টস লিখেন দয়া করে, টার্গেটটা এখানে কি হবে? কোনোটিই নয়। আচ্ছা, আনসার করে ফেলছেন অনেকেই, কোনোটিই নয়। হবিগঞ্জ, হাসিমধু, ওকে। সবাই একটু বলেন যে এখানে টার্গেটটা কি হবে। নিশ্চয়ই বুঝতেই পারছেন টার্গেটটা কি হবে। কত টাকা ফলাফল, কত টাকা বৃদ্ধি পাইছে? এখানে 5 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে আমার টার্গেটটা কি হবে? 5। এবার আসেন সবাই বলি আমরা, বেস তাহলে কি হবে? বেস তাহলে কি হবে? সুলাইমান, কোনোটি নয়। 11% বলেছেন। মিতু, আবু শরীফ বলেছেন 11%। আচ্ছা আমরা দেখি তাহলে আনসারটা কি হয়। এখন দেখেন এইখানে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে স্যার। 5, টার্গেট 5, ইয়েস অ্যাবসলিউটলি রাইট। টার্গেট কি হবে? 5 হবে। এবার আসি বেসে। তার মানে আমাদের বেস এখানে বৃদ্ধি পাইছে কিনা। আমি বলেছিলাম না কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে কার উপর বেস করে বাড়ে? কমের উপর বেস করে বাড়ে। তার মানে এই 55 এবং কি 60 এর মধ্যে কে ছোট? বৃদ্ধি পাইলে কমের উপর বেস করে বাড়ে, 55-র উপর বেস করে বাড়ছে। তার মানে নিচে হবে কি 55 ইন্টু কি 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আলটিমেটলি আসবে কত আসবে এটা ক্যালকুলেশন করলে? যত পার্সেন্ট আসবে আসলে আমরা কি এটা এখানে আছে কিনা একটু দেখি। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 5 দিয়ে এটা কাটি তাহলে কত আসছে? 11। তার মানে আমরা এখানে 1/11 ইন্টু কি পাচ্ছি? 100। তার মানে এখানে কিন্তু আমরা রেজাল্ট যেটা আসছে
সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে পাচ্ছি না। তাহলে যারা 11% বলছেন 55 55 55, ইয়েস, থ্যাংক ইউ। যারা 11% বলছেন তারা আসলেই ভুলের মধ্যে আছি। তার মানে আমরা কি এটা বলতে পারি আসলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/11%, এটা হচ্ছে। এটা কিন্তু আমরা আসলে এখানে অপশনে পাচ্ছি না। মজার ব্যাপার হলো এখানে 11 দিয়ে রাখছে, তাই বলে কি 11 আনসার হবে না। তাহলে আনসারটা অবশ্যই কি হবে অপশন গ, মানে কি কোনোটিই নয়। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কোনোটিই নয়, এটা থাকার উদ্দেশ্যটা কি? থাকার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে আসলে আপনি আপনি কি ম্যাথটা যে করছেন সেটা কি কনফিডেন্টলি করতে পারছেন কিনা সেটাও জানা। এখন এক্স্যাক্টলি যদি আপনি যান 9.99%, ওইখানে আমি না গেলাম, ঠিক আছে, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি আমাদের উত্তর এখানে আসলে নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সটে আসি আরেকটা কোশ্চেনে। 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে দেখেন, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনির বাবদ খরচ একই থাকবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা মনে 41 বিসিএস এর একটা কোশ্চেন ছিল, এবং এই কোশ্চেনটাই প্রাইমারি এইবার প্রাইমারির সেকেন্ড ধাপের কোশ্চেন ছিল এটা। তো আপনারা সবসময় যেটা করেন, ওই যে 25% বাড়লে 20% কমাইতে হয়, অনেকে আবার বলে 20 এবং 25 নাকি 22 ভার্সা, ইত্যাদি ইত্যাদি। আসলে তা না। এই রুলটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল, আমি আবারও বলছি, আই রিপিট, খুব ইম্পর্টেন্ট একটা রুল। এটা আমি একদম বেসিক আপনাদের আলোচনা করে দেখিয়ে দিব, তারপরে খুব দ্রুত কিভাবে করতে হয় সেটাও বলবো, এবং একটা টেবিলও লিখে দিব যে এই পার্সেন্টেজ গুলো সবসময় আসে। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, সবাই এই জায়গায় ঝামেলাটা করে কি, সবাই পড়ে যায় বৃদ্ধি পাইলে কত হ্রাস করতে হবে, কিন্তু পরীক্ষায় আসছে কি দাম কমে গেছে এবার ব্যবহার কত বাড়াইতে হবে। তখন ওই বেসিক ক্লিয়ার না থাকার কারণে অনেকের এই প্রবলেমটা হয়ে যায়। আচ্ছা, আসেন আমরা পড়ে যাই। এখন বলছে, পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে আপনার চিনির দাম যদি কমে যায় তাহলে চিনির ব্যবহার বেড়ে যাবে। আমাকে একটু বলতে পারেন এইখানে একটা জিনিস অপরিবর্তনীয় থাকে, সেটা কি? চিনির দাম কমে গেছে, এতে করে চিনির ব্যবহার বেড়ে গেছে। এই দুইটা ঘটনার মধ্যে একটা জিনিস সেম, উভয়ের ক্ষেত্রে অপরিবর্তনীয় একটি ঘটনা, সেইটা কি? খুব ইম্পর্টেন্ট এটা জানা। দেখেন, এটা হলো আপনার ব্যয়টা অপরিবর্তনীয় থাকে। ধরেন আপনি 100 টাকা নিয়ে বাজারে গেছেন, কি করবেন, 1 কেজি চিনি কিনবেন বলে, কিন্তু গিয়া দেখলেন, ওই বাজারে গিয়া দেখলেন দোকানদারকে 100 টাকা দিলেন, বলেন যে আমাকে 1 কেজি চিনি দাও। দোকানদার বলল যে মামা এইবার তো চিনির দাম কমে গেছে, আপনি 100 টাকা দিয়ে 1 কেজির চাইতে বেশি চিনি পাবেন। তো সে চিন্তা করলো, আচ্ছা টাকা ফেরত নেওয়া দরকার নাই, তুমি 100 টাকায় রেখে দাও, আমার 1 কেজির চিনির আমি যত বেশি পাবো সেটা আমাকে দিয়ে দাও। তার মানে দেখেন ব্যয়টা কিন্তু কি অপরিবর্তনীয় আছে। অথবা চিনির দাম বেড়ে গেছে, আপনার ব্যবহার কমাতে হবে, কারণ কি আপনার সেই সক্ষমতা নাই। ধরেন চিনির দাম 25% বেড়ে গেছে, তাহলে এই চিনির ব্যবহার কত কমাইতে হবে। কেন কমাবেন? কারণ এই যে 25% বেড়ে গেছে, এর কারণে এই অতিরিক্ত 25 টাকা দেওয়ার ক্ষমতা আপনার নাই। তার মানে কি আপনার কনজাম্পশন বা ব্যবহার কমাবেন। তাহলে যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনার এইখানে ব্যয়টা অপরিবর্তনীয় আছে। তাহলে আসেন এই কোয়েশ্চনটা আমরা একটু সলভ করি। এইখানে চিনির দাম কমে গেল, আমরা জানি না, ধরে নেই, হ্যাঁ, মনে করি আমি এইভাবে একটু বলি, যে চিন্তা করেন আপনার চিনির মূল্য বর্তমানে ধরেন 100 টাকা। এখন চিনির দাম কয় পার্সেন্ট কমে গেছে? 10% কমে গেল। তাহলে আমরা যদি বলি 10% কমে যাওয়ায় আমার এই মুহূর্তে 10% হ্রাস পেয়ে আমার এই মুহূর্তে চিনির দাম কত আছে? দেখেন 10% হ্রাস পাওয়া মানে কি? 10% হ্রাস পাওয়া হলো বর্তমানে 90% আছে। কার 90%? 100 এর 90%। তাহলে 100 এর 90% মানে কি? 90/100। কিভাবে 90 আসে সেটা দেখানো। তার মানে কত? 90। অথবা কেউ এই ক্যালকুলেশন করতে পারেন, 10% কমে যাওয়া মানে কি? 100 মাইনাস কয় পার্সেন্ট? 10% ইন্টু কত? 100। আপনি এই ক্যালকুলেশনও যদি করেন তাহলেও কি আসবে? সেই 90 আসবে। তার মানে এইখানে 100 মাইনাস 100 এর 10% কত? 10। ক্যালকুলেশন করলে কত পাবেন? 90 টাকা। এখন দেখেন বর্তমানে আমার চিনির মূল্যটা কত টাকা? 90 টাকা। তাহলে আমরা কি এটা বলতে পারি যে আমাদের আসলে 90 টাকায় ব্যবহার বাড়াতে হবে কত বলেন? 90 টাকায় আপনার ব্যবহার কত বাড়াবেন? 90 টাকায় আপনি ব্যবহার বাড়াবেন কত টাকা? 10 টাকা। 90 টাকায় আমরা ব্যবহার বাড়াচ্ছি কত টাকা?
10 টাকা। এবার আসেন, আপনার কাছে জানতে চাইছি কি ভাই, পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি, শতকরাই কত, 100তে কত। অনেকে আনসার করছেন, দেখতে পাচ্ছি 110 টাকায় কমাতে হবে, সরি কমাতে হবে। আমরা কি করছি এখানে, না আমাদের তো এখানে বাড়াতে হবে ভাই, আমরা তো ব্যবহার বাড়াবো, তাই বলছি কি কমানো না। আপনি যেটা বলছেন কমানো না, বাড়াতে হবে। তাহলে 90 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10 টাকা। তাহলে 1 টাকায় ব্যবহার বাড়াতে হবে কত, 1 টাকায় ব্যবহার বাড়াতে হবে কত? অবশ্যই আপনি বলবেন 10/কত, 90 টাকা। এবার আসেন, যেহেতু পার্সেন্টেজে কত বের করতে হচ্ছে, শতকরায় কত, তার মানে শতকরায় মানেই হলো অলওয়েজ 100তে কত, আমাদের সেটা করতে হবে। তাহলে 100তে কত, তাহলে 100 টাকায় ব্যবহার বাড়াতে হবে ওই 10/90 ইন্টু কি 100। এইবার যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু উপরে লিখি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/9 ইন্টু কি 100। তো এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 109 তার মানে 99, আমরা যদি বলি এখানে কতবার যাচ্ছে ক্যালকুলেশন করলে, 11 কারণ 9 দিয়ে 11কে গুণ করলে 9 9 11 99, তার সাথে 1 যোগ করলে কত হবে 100, তাহলে উপরে হবে 100 আর নিচে কত 9, তার মানে 11 1/9 বা 11 সমস্ত 1/9 আপনার ব্যবহার কি করতে হবে, বাড়াতে হবে। এবার আসেন, আপনাদের একটা টেবিল আমি লিখে দেই বাড়ানো এবং কমানো এই বিষয়গুলোর ক্ষেত্রে। নরমালি আপনি যে কিছুই আসুক না কেন এই ফরম্যাটে করবেন, যেটা আমরা দেখাইছি, এটা হলো একদম বেসিক ফরম্যাট। এখন আপনি একটা জিনিস মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে, বৃদ্ধি এবং হ্রাস এর ক্ষেত্রে আপনি এই টেবিলটা মাথায় রাখতে পারেন। সেটা কেমন, যদি কোনো পণ্যের বা সার্ভিসের দাম 25% বেড়ে যায়, তাহলে তার ব্যবহার কয় পার্সেন্ট কমাতে হবে, 20% কমাতে হবে। এতে কি হবে, আপনার ওই পণ্য বাবদ ব্যয় সেম থাকবে। অথবা কোনো পণ্য বা সার্ভিসের দাম যদি 20% যদি বেড়ে যায়, তাহলে তার ব্যবহার হ্রাস করতে হবে কত পার্সেন্ট। সবাই একটু আমাকে লিখেন তো কমেন্টসে, আমি এটা নিয়ে খুব মজা পাই। বলেন, কোনো পণ্য বা সার্ভিসের দাম যদি 20% বেড়ে যায়, তাহলে তার ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে। ভাই আমরা এখানে শর্টকাট শিখাচ্ছি না, 100p ডিভাইডেড 100 প্লাস মাইনাস p, আমরা এইসব শর্টকাটে আসবো না, আমরা সবসময় বেসিক ক্যালকুলেশন করবো। স্যার কাটাকাটি দেখেন দেন প্লিজ। আচ্ছা কাটাকাটি আমি দেখাই দিব না। এখন বলেন 20% কোনো কিছুর দাম বেড়ে গেলে তার ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, সবাই একটু কমেন্টসে লিখেন। কারণ কেন বলছি এটা নিয়ে, এই তো 20% কমাতে হবে। দেখছেন এই জায়গায় অনেকে বলছে 20%, 25% কমাতে হবে, এই তো না ভাই। এইবার আসেন গল্পটা এখানেই, 20% কোনো কিছুর দাম বেড়ে গেলে তার ব্যবহার আদৌ 25% বাড়াইতে হয়? তাহলে আসেন আমি প্র্যাকটিক্যালি দেখাই, কারণ আপনাদের সমস্যাটা কোন জায়গায় আছে। তো আপনি চিন্তা করেন, কোনো কিছুর ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, তার দাম কত পার্সেন্ট বেড়ে গেছে, 25% বেড়ে গেছে, তাহলে বর্তমানে মূল্যটা কত, 125 টাকা। এবার খেয়াল করেন, আপনার কি 125 টাকা দেওয়ার সক্ষমতা আছে, না, তাহলে আপনার কি করতে হবে, সেই 25 টাকা যে বেড়ে গেল সে অনুপাতে আপনার ব্যবহার কমাতে হবে, বা ভোগ বা কনজাম্পশন ইউ হ্যাভ টু রিডিউস, হ্রাস করতে হবে। তাহলে কি করতে হচ্ছে, 125 টাকায় আমাদের কি করতে হবে, কমাতে হবে কত টাকা, 25 টাকা। এবার আসেন আমরা মূল জিনিসটা দেখাচ্ছি। অনেকে আনসার করতেছেন রাইট এবং রং দুইটাই করতেছেন। তাহলে 1%, 1 টাকায় কত কমাতে হবে, 25/কত, 125। ঠিক আছে, তাহলে 100তে কত করতে হবে দেখেন, তাহলে 25/125 ইন্টু কি 100। তাহলে দেখেন আমাদের যেটা হচ্ছে, আমরা কি 25% কথা বলছিলাম, ফাইন। এখন দেখেন এই 25 আমরা যদি কাটি তাহলে কত, 5, আর 5 দিয়ে কাটলে এখানে কত, 20। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 25% ব্যবহার দাম বেড়ে গেলে ব্যবহার 20% কমাইতে হয়, তাই তো। এবার তাহলে 20% যদি দাম বেড়ে যায় তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমাইতে হবে, অনেকে বলতেছেন 25%, অনেকেই বলতেছেন যে এখানে 20% দাম বেড়ে গেল, তাহলে ব্যবহার নাকি 25%ই কমাতে হবে। তার মানে 20 এবং 25কে আপনারা 22 করে ফেলতেছেন, কখনোই না। তাহলে 25% গল্পটা এটা। এবার আসেন আমি 20% গল্পটা দেখাই। এইভাবেই আপনি প্র্যাকটিক্যালি ক্যালকুলেশনটা আসলে এভাবেই করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যাল ক্যালকুলেশনটা করি, মুখস্থ করতে না যাই। আসেন এইবার কোন জিনিসের দাম আমি ধরলাম কত টাকা, 100 টাকা, কিন্তু তার ব্যবহার কত পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছেন, ব্যবহার
সরি, দাম কত পার্সেন্ট বেড়ে গেল? 20% বেড়ে গেল। দাম যদি 20% বেড়ে যায় তাহলে বর্তমানে দাম কত? 120 টাকা। এখন প্রশ্ন হলো, আপনার কি 120 টাকা সেই সক্ষমতা আছে বাড়ানোর? না। তাহলে আপনি কি করবেন? ব্যবহার কমাবেন কিন্তু ব্যয়টা সেম রাখবেন। তার মানে আপনি কি বলবেন? আমাকে অবশ্যই 120 টাকায় কমাতে হবে কত টাকা? 20 টাকা, যেটুকু দাম বেড়ে গেল। তাহলে 1 টাকায় কত কমাতে হবে? 1 টাকায় যেটা কমাতে হবে সেটা হচ্ছে 20/120। কিন্তু আমরা কি করতে চাচ্ছি? পার্সেন্টেজে কনভার্ট করতে চাচ্ছি, যে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে। তো পার্সেন্টেজে কনভার্ট করা মানেই কি 100-এ কত? তাহলে 1 টাকায় ছিল 20/120, তাহলে 100-এ কত হবে? ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 6। তার মানে 1/6 ইন্টু কত? 100। দেখেন, আমি স্টার্টিং এ যখন বেসিক পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে 1/6 এটা পার্সেন্টেজে আসলে কত। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটা বলছিলাম 16.67%। তার মানে বুঝছেন, যারা 20 এবং 25-এর 22% নিয়ে ক্যালকুলেশন করেন তারা একটু ভালোভাবে খেয়াল করেন। ভাই দয়া করে এই বেসিক গুলো বোঝার চেষ্টা করেন। তার মানে কোন পণ্য বা সার্ভিসের দাম যদি 20% বেড়ে যায় তাহলে ব্যবহার কমাতে হবে 16.67%। তো পানি খাইতে কেন? এবার আসেন, আছে আচ্ছা, এবার আসেন আমরা আমরা ইয়াতে চলে যাই। আরেকটা আপনাদের নোট দেই, সেটা হচ্ছে কোনো কিছুর দাম, কোনো পণ্য বা সার্ভিসের দাম যদি 33.33% বেড়ে যায় তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? তাহলে আপনার ব্যবহার কমাতে হবে 25%। এরকম কিছু আলাদা আপনি যদি টেবিল বা নোট রেখে দিতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনার কি সময়টা কম লাগবে। এইবার আসেন তাহলে আমরা নেক্সট ক্যালকুলেশনে যাই। তাহলে এই একটা রুল আমরা শিখলাম, কোনো কিছুর দাম বেড়ে যাওয়া, কমে যাওয়া, ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে অথবা কমাতে হবে, এই ধরনের কোশ্চেন গুলো সবসময় আমার কি পরীক্ষায় আসবে। ওকে, নেক্সট আসি, তাহলে কি বলছে দেখি। আপনাদের জন্য আমরা আরো একটা রুল রাখছি এখানে, খুব ইম্পর্টেন্ট একটা রুল, খুবই ইম্পর্টেন্ট এইটা। ব্যাংক, বিসিএস 11 থেকে 20তম গেট, প্রাইমারি, নন ক্যাডার, এনটিআরসি সবগুলো পরীক্ষার জন্য এই রুলগুলো সবসময় ইম্পর্টেন্ট। এর আগেরটা যেটা বললাম এবং এইটা দেখেন, এটা কি বলছে এখানে, কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলা পাশ করলো, ফাইন। এখন এবং উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো আমাদের কাছে সেইটা জানতে চাইছে। একদম বেসিক ধরে আপনাদের দেখাবো সূত্র দিয়ে এবং সূত্র ছাড়া কিভাবে করতে হয়। এটা হচ্ছে অনেকটা, এটাকে বলা হয় সেট ভেন ডায়াগ্রামের কোশ্চেন। তো পার্সেন্টেজ এমন একটা জায়গা যেটা তরকারিতে আলু যেরকম, এরকম পার্সেন্টেজের সব ম্যাথমেটিক্সের সব টপিকেই সে ঢুকে যেতে পারে। তাহলে দেখেন সেট ভেন ডায়াগ্রাম পার্সেন্টেজ চলে আসছে। তাহলে সেট ভেন ডায়াগ্রামটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি কিন্তু ভাই বেসিক দেখাচ্ছি, এই ক্যালকুলেশন এখন দেখাচ্ছি না। এই ক্যালকুলেশনটা রেডি করার জন্য আপনাকে প্রস্তুত হইতে হবে কোন জায়গা থেকে, চলেন সেটা একটু দেখি। একটু বেসিক ক্যালকুলেশন দেখি সবাই। সাপোজ ধরেন এই হচ্ছে আমাদের, আমরা ধরে নিলাম যে ম্যাথমেটিক্স নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা 30 জন, যে 30 জন কিনা এই ভেন ডায়াগ্রামের ভিতরে, এই সার্কেলের ভিতরে আছে। ভালো করে খেয়াল করেন। এবার আসেন আমরা আরেকটা সার্কেল ধরেন, এই হচ্ছে আরেকটা সার্কেল, এটা ধরেন যারা বাংলা নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বললাম কতজন? ধরেন 20 জন। তার মানে হলুদ সার্কেলটা কি মিন করছে? বাংলা নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? 20 জন। এবং উভয় জায়গা হচ্ছে কোনটুকু? এইটুকু। আমরা বললাম যে উভয় বিষয়ে, দ্যাট মিন্স বাংলা এবং ম্যাথ দুইটাই নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 10। এবং আরেকটা কথা বললাম যে কোনোটাই নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা, নেয়নি, কোনোটি নেয়নি, কোনোটি নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বললাম 5 জন। তাহলে যখনই কোনোটি নেয়নি এইটা থাকবে, তখন আমাদের এই পুরো সার্কেলটাকে একটা আয়তক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে হবে। কখন? যখন বলবে যে কোনোটাই নেয়নি এমনও যদি থাকে, যেটাকে আমরা ইংলিশে বলি নান, তখন এটাকে একটা কি আয়তক্ষেত্রের ভিতরে আবদ্ধ করতে হবে। এবার আসেন, তাহলে যদি প্রশ্ন করা হয় মোট কতজন শিক্ষার্থী আছে ওই ক্লাসে, তখন আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? তখন আমরা সূত্র এবং সূত্র ছাড়া আগে দেখি। সূত্র ছাড়া যদি আপনি চিন্তা করেন তাহলে যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে এখানে ইনগ্রেডিয়েন্ট, মানে ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্ট, মানে আলাদা 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 উপাদানগুলো কি কি সেটা একটু খেয়াল করে দেখেন। আমরা বলেছি ম্যাথ নিয়েছে মোট 30 জন,
কিন্তু আমি যদি বলি শুধু ম্যাথ নিয়েছে কতজন, সবাই দয়া করে আমাকে একটু কমেন্ট সেকশনে লিখেন। আমরা বলছি মোট ম্যাথমেটিক্স নিয়েছে 30 জন, তাহলে বলেন তো শুধু ম্যাথ নিয়েছে কতজন? শুধু ম্যাথ নিয়েছে কতজন? সবাই কমেন্টস করবেন, আমি একটু দেখতে চাই। সবাই একটু বলেন প্লিজ, শুধু ম্যাথ নিয়েছে কতজন? আমি একটু সবাইকে বলবো আপনাদের ফ্রেন্ড সার্কেলতে ক্লাসটা একটু মেনশন করে দেন এবং পারলে একটু শেয়ার করে দেন। আমি ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ম্যাথ কোর্স করাবো, এটা আমি আপনাদের ঘোষণা দিয়ে বলছি। সুতরাং আমরা চাই সবাই মিলে ক্লাসটি করি। সবাই একটু বলেন শুধু ম্যাথমেটিক্স নিয়েছে কতজন? আমরা একজনকে পেয়েছি, প্রীতি, উনি বলেছেন 20 জন। আর আর কারা দেখি, আমার এখানে দেখি কারা কারা আছেন। 20, ইয়েস, যিনি 20 বলেছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শুধু ম্যাথ নিয়েছে হচ্ছে এই সার্কেলের এই অংশটুকু, এই যে এই জায়গাটুকু, এই যে জায়গাটুকু দেখতেছেন না, এটুকু, এটুকু শুধু ম্যাথমেটিক্স নিয়েছে, সেই জায়গাটা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে টোটাল ম্যাথ নিয়েছে 30, তার থেকে কমন 10 বাদ দিয়ে দিবেন। তার মানে 30 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই, তাহলে যে 20 পাচ্ছি, এই 20 জন স্টুডেন্ট আছে যারা কিনা শুধু ম্যাথমেটিক্স নিয়েছে। ঠিক একই ভাবে যদি বলা হয়, এবার বলেন শুধু বাংলা নিয়েছে কতজন? আশা করি এটা বলতে পারবেন। শুধু বাংলা, ইয়েস, রিপা 20, আশিকুর রহমান 20, সোহেল রানা 20। এবার আমাকে একটু বলেন, আমি আপনাদের অফলাইনের ফ্লেভারে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি, এবার বলেন যে শুধু বাংলা নিয়েছে কতজন? শুধু বাংলা নিয়েছে কতজন? একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন। বলেছেন স্যার এ তো 20, হ্যাঁ, শুধু বাংলা নিয়েছে 10 জন। কিভাবে? এই অংশটুকু হচ্ছে শুধু বাংলাকে রিপ্রেজেন্ট করছে, গ্রাফের এই অংশটুকু, এই খালি জায়গাটুকু বাংলা রিপ্রেজেন্ট করছে। তাহলে কত? টোটাল বাংলা 20, তার থেকে এই কমন 10 বাদ যাবে। তাহলে শুধু বাংলা নিয়েছে কতজন? 10 জন। এই তো, সোহেল রানা, রিপা, আশিকুর, কি শাকিল 10, ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে শুধু বাংলা নিয়েছে 10 জন। এখন দেখেন আমি ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্ট গুলো পেয়েছি কিনা। মানে ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান, আলাদা আলাদা উপাদানগুলো কি দেখেন। আমরা বলতে পারি শুধু ম্যাথ নিয়েছে 20, শুধু বাংলা নিয়েছে 10, ম্যাথ বাংলা উভয়ে নিয়েছে 10। এগুলো সব ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্ট। এবং দুই সাবজেক্টের কোন সাবজেক্টে নেয় নাই এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 5। তাহলে এরাই হলো সেই স্কুলের বা সেই ক্লাসরুমের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট উইদাউট এনি ফর্মুলা। আমরা কোন সূত্র ছাড়াই সেই ক্যালকুলেশনটা করে ফেললাম। তাহলে যোগ করলে কত হয়? 20, 20, 40 আর কত 5, 45 জন। তার মানে কোনো প্রকার সূত্র ছাড়া আমরা বলতে পারলাম শুধু উভয় এইখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? 45 জন। এবার আসেন যদি বলি তাহলে সূত্র দিয়ে কিভাবে করব, তাহলে সূত্রের দিকে আমরা একটু খেয়াল করি। সূত্রটা ছিল এরকম যে নাম্বার অফ ম্যাথ ইউনিয়ন বাংলা সমান আমরা কি বলি? নাম্বার অফ ম্যাথ প্লাস নাম্বার অফ বাংলা মাইনাস নাম্বার অফ ম্যাথ ইন্টারসেকশন বাংলা প্লাস এখানে বলি নান, মানে কোনোটি না আর কি, এটা আমরা বলি প্লাস নান মানে কোনোটি না। এবার আসেন, তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ শিক্ষার্থী মিন করছে। তাহলে এইখানে আমরা কি বলছি? শুধু এখানে এই যে নাম্বার অফ ম্যাথ, এটা শুধু ম্যাথ বোঝাচ্ছে না, এটা কি বোঝাচ্ছে? টোটাল নাম্বার অফ ম্যাথমেটিক্স। তাহলে মোট ম্যাথমেটিক্স নিয়েছে কতজন? এই যে 30 জন। মোট ম্যাথমেটিক্স কতজন নিয়েছে? 30 জন। প্লাস তারপরে কি আছে? ওই নাম্বার অফ বাংলা, মোট বাংলা নিয়েছে কতজন? 20 জন। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল গুলো আসবে না। তারপরে সবার মনে একটা প্রশ্ন হয় যে ভাই সূত্রে কেন এই জায়গাটা বিয়োগ করতে হয়? নাম্বার অফ ম্যাথ ইন্টারসেকশন বি, মানে উভয় ম্যাথ এবং ইংলিশ উভয় সাবজেক্ট নিয়েছে যে 10 জন, এটা কেন বিয়োগ করতে হয়? এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি নাম্বার অফ ম্যাথমেটিক্স ইন্টারসেকশন কি বাংলা। এইটা কেন বিয়োগ করে দিতে হয়? একটু ভালো করে খেয়াল করেন কেন বিয়োগ করতে হয়। কারণ এই যে কমন 10, এই কি 30-এর ভিতরে ছিল না? তার মানে দেখেন এই 30-এর ভিতরে কিন্তু কমন সাবজেক্ট নিয়েছে যে 10 জন, সেটা আছে। আবার যে 20 যোগ করছেন সেখানেও আপনার কমন সাবজেক্ট যে 10 জন নিয়েছে সেটাও আছে। তাহলে এই যে কমন 10, এটা কি দুইবার চলে আসছে না? তাই একবার আপনাকে কি করে দিতে হয়? 10 বিয়োগ করে দিতে হয়। তারপরে প্লাস নান, মানে কোন সাবজেক্টে নেই নাই কতজন? 5 জন। এইটাও আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন এইবার একই রেজাল্ট পাচ্ছেন কিনা। সবাই আমাকে কমেন্ট সেকশনে বলেন, সবাই এইবার একই রেজাল্ট মানে ক্যালকুলেশন করলে আলটিমেটলি সেই 45ই পাচ্ছেন কিনা। তাহলে ভালো করে খেয়াল করেন, এই হচ্ছে সূত্র আর এই হচ্ছে সূত্র ছাড়া আপনি চিন্তা করবেন কিভাবে। তো আমরা এইরকম বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা খুব সহজে এইগুলা করতে পারবো, কোনো প্রকার সূত্র আমার এখানে মুখস্থ করার দরকার নাই। এইবার আসেন, এই কোয়েশ্চেন গুলো যেহেতু সবসময় থাকে পরীক্ষায়, তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা চলেন
এটার একটা সহজ সূত্র আপনাদের লিখে দিই, যেটা দিয়ে আপনি খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছেন, অনেকে আনসারও করেছেন। এবার আমি তাহলে সহজ সূত্রটা লিখি। সহজ সূত্রটা হচ্ছে এরকম, আমি একটু ইংলিশে লিখি যেটা বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে টোটাল মানে মোট, টোটাল সমান সাম অফ all single মাইনাস বোথ প্লাস নান। আমরা এভাবে একটু লিখলাম। তাহলে আমার ওই ম্যাথ অনুযায়ী যদি বলি, all single মানে হচ্ছে সাম অফ all single মানে মোট ম্যাথমেটিক্স এবং কি মোট বাংলা। তাহলে মোট ম্যাথমেটিক্স ছিল কতজন? 30 জন। মোট বাংলা ছিল কতজন? 20 জন। মাইনাস বোথ কতজন ছিল? 10 জন। প্লাস নান কোনোটাই নেই নাই, কতজন ছিল? 5 জন। ক্যালকুলেশন করে দেখেন সেই 45 টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পাইছেন কিনা। এবার আসেন এই সূত্রটা ব্যবহার করে আমরা এই কোশ্চেনটা সলভ করতে যাই। এই কোশ্চেনে আসি, কি বলছে তারা। কোশ্চেনটার দিকে তাকাই, আমি গ্রাফ দিয়েও দেখাচ্ছি। দেখেন এখানে তারা বলছে যে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত। খেয়াল করেন, সাপোজ এই যে আমাদের সার্কেলটা আছে সেটা হচ্ছে গণিতকে রিপ্রেজেন্ট করছে, আর গণিত নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা তারা বলে দিয়েছে কত পার্সেন্ট? 80%। তাহলে 80% মানে আমরা 80 চিন্তা করবো। হ্যাঁ, 80% মানে আমরা 80 চিন্তা করবো। টোটাল স্টুডেন্ট চিন্তা করবো 100। যখন পার্সেন্টেজ থাকবে, যখন প্রশ্নে পার্সেন্টেজ থাকবে, তখন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা 100 ধরে কাজ করব। ঠিক আছে, এবার আসি আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে কি যে 70% বাংলায় পাশ করলো। তার মানে আমরা আরেকটা সার্কেল এখানে আঁকি, যেটা আমরা কি বোঝাচ্ছে? বাংলা বোঝাচ্ছে। বাংলা কত পার্সেন্ট পাশ করছে? 70%, মানে কি 70 জন। ঠিক আছে, এবার আসেন দেখেন দুইটা তথ্যই কি পাশের দেওয়া হচ্ছে। দুইটা তথ্য কি পাশের, তার মানে এই দুইটা সার্কেলের ভিতরে যত স্টুডেন্ট আছে সবাই পাশ করছে। এটা কিন্তু পাশের তথ্য দেওয়া, ব্যবহারটা বুঝবেন, ভাষাটা বুঝবেন। এখন বলতেছে উভয় বিষয়ে পাশ করছে কয়জন? 60%। তার মানে উভয় বিষয়ে পাশ করছে 60 জন। তার মানে এই সার্কেলের ভিতরে যা আছে, এই সার্কেলের ভিতরে যা তথ্য আছে সব হলো পাশের তথ্য, কোনো ফেলের তথ্য এই সার্কেলের ভিতরে থাকবে না। এবার আসেন পরে কি বলছে, জানতে চাইছি কি উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তার মানে ফেলের কথা যেহেতু আসছে, তাহলে এই সার্কেলের বাইরে চলে যাবে। তাহলে সেটা কোথায় চলে যাবে? নান, কোনোটিই নয়, নান। ঠিক আছে, আর সেইটি আমাদের কাছে জানতে চাইছে, জানি না কতজন ওই বিষয়ে ফেল করছে। যখনই নান থাকবে তখনই আমরা বলছি গ্রাফটাকে একটা আয়তক্ষেত্রের ভিতরে আবদ্ধ করে ফেলতে হবে। তাহলে এই আয়তক্ষেত্রে টোটাল মানে ইউনিয়ন সেট, এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ শিক্ষার্থী। যেহেতু প্রশ্নে পার্সেন্টেজ বলে দিছে, তাহলে টোটাল নাম্বার অফ শিক্ষার্থী আমরা 100 ধরে কাজ করব। তাহলে টোটাল নাম্বার অফ শিক্ষার্থী কত? 100 জন। এইবার আসেন সূত্রে মান বসাই। তাহলে টোটাল নাম্বার অফ শিক্ষার্থী কত বলবো? 100। যেহেতু আমার পার্সেন্টেজ ধরে কাজ করতে বলা হয়েছে, তাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 100। এর মধ্যে সাম অফ অল সিঙ্গেল মানে আলাদা আলাদা করে দুইটাতেই পাশের তথ্য। তাহলে গণিতে পাশ করছে 80%, বাংলায় পাশ করছে কত? 70%। তাহলে 80 প্লাস কত? 70। এবার আসি মাইনাস বোথ, এই যে বোথ উভয় বিষয়ে পাশ করছে কতজন? 60। প্লাস নান মানে কি যারা পাশ করে নাই তারাও কি ওই শ্রেণীর স্টুডেন্ট না? তাহলে তারা কোথায়? ওই সার্কেলের বাহিরে। নান সেটা কত? কোনো বিষয়ে পাশ করে নাই, সেটা আমরা জানি না, সেটাই ধরে নিছি কতজন? এক্স জন। এখন এই সমীকরণটা ক্যালকুলেশন করলে এক্স এর মান যেটা আসবে সেটাই হচ্ছে ওই শিক্ষার্থীর সংখ্যা যাহারা ফেল করেছে। আর সেই কাজটা আপনারা করবেন, আমি বেসিক ক্যালকুলেশন করে কিন্তু আপনাদের দেখাইছি। বলেন কি হবে আনসার? মাইনাস বোথ প্লাস নান হবে। হ্যাঁ, বলেন আনসারটা কি হবে? সাবজেক্ট গুলো উভয়ের সাথে মিল করতে হবে, মিল থাকলে কিছু করার প্রয়োজন নেই। ওকে ফাইন, তাহলে আমাদের ক্যালকুলেশন করে করতে পারছি। হাম মোস্তফা, ঠিক আছে। ওকে, সাবজেক্ট গুলো ওকে 10%, সাবজেক্ট গুলো উভয় বিষয় ইত্যাদি ইত্যাদি। সুলাইমান, আপনি ঠিক বলেছেন। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে কত পার্সেন্ট আসছে? 10%। সবার কি 10% আসছে? সবার কি 10% আসছে কিনা? আমাদের 10% এখানে অপশনে আছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি তাহলে উভয় বিষয়ে আমাদের ফেল করার শিক্ষার্থীর সংখ্যা হলো 10%। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেই পারছি এই জায়গায় সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে লিখবেন। আমাকে একটু দয়া করে কমেন্টসে লিখেন তো, এই সেট বেন ডায়াগ্রামের কোশ্চেনটা কি আপনারা সূত্র ছাড়া এবং সূত্র দিয়ে উভয় বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা?
একদম ক্লিয়ার হয়েছেন কিনা, যে ধরনের কোয়েশ্চেন আসলে আপনার আর কখনোই কি হবে না, মিস হবে না। ওকে, 20%। আশিকুর রহমান বলেছেন, আলী বলেছেন 20, সবাই ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে আমরা মনে হয় আরেকটা কোয়েশ্চেনে যেতে পারি। 7 নাম্বার কি বলছে একটু দেখেন। এখানে বলতেছে যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, ফাইন। অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, ফাইন। এখন সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত, কেমন করে কত, কত পার্সেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা রুল। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই জানেন যে এই স্ট্রাকচারের ম্যাথ কতটা বেশি ইম্পর্টেন্ট, সব সময় পরীক্ষায় আসে। এটাকে আমরা বলি সাকসেসিভ রুলের ম্যাথ। এবং এইটা শুধু এই ম্যাথমেটিক্স এর অংশটাতে না, এটা জিওমেট্রিতেও প্রচুর আসে। এইবার যারা পরীক্ষা দিচ্ছেন না দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের, তারা দেখবেন সার্কেলের একটা কোশ্চেন এখান থেকে আসছিল যে 5% বৃদ্ধি পারলে, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে তাহলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা জানতে চাইছে। এটা কিন্তু এই স্ট্রাকচারের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। সবাই একটু মনোযোগ দেন, আমি খুব সহজে কিভাবে করা যায় সেটা দেখাবো। অনেকে আনসার মুখস্থ আছে, তো এই ধরনের কোয়েশ্চেন গুলো যদি পরীক্ষা আসে, আপনি রিটেনের মতো ক্যালকুলেশন করতে গেলে হিউজ ক্যালকুলেশন হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। কয়েক ভাবেই করা যায়। তার জন্য আমরা একটা সহজ সূত্র, আপনাদের এই সূত্রটা জাস্ট আমি এই একটা ম্যাথেই বলি যে এই ম্যাথের জন্য আপনি এই সূত্রটা একটু মাথায় রাখবেন, কারণ এই ম্যাথ বারবার পরীক্ষা আসে, এটা নর্মাল ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগে। তাহলে সেই সূত্রটা কি দেখেন, কোনো কিছু দেখবেন বাজারে এরকম একটা সূত্র আছে, আমি ভালো করে আপনাদের বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন এবং পারলে আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে ক্লাসটা একটু মেনশন করে রাখেন। দেখেন বাজারে দেখবেন এমন একটা সূত্র আছে, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস, তারপরে আবার বলতেছে প্লাস মাইনাস এ ইনটু, আবার বলতেছে প্লাস মাইনাস বি ডিভাইডেড 100। তাই এত প্লাস মাইনাস আর গুণ চিহ্ন দেখে আপনাদের সবারই মাথা একদম ঘুরে যায় যে কখন আমি কি ইউজ করব, এটা সহজে মাথায় আসে না। তাহলে আসেন আজকের পরে এই ধরনের ক্যালকুলেশন, এই ধরনের সূত্র আর আপনার কি হবে না, মাথায় ঝামেলা লাগবে না। জি ম্যাথটা এক্সামে এসেছিল। হ্যাঁ, এবার আসেন আমরা যেটা বলতেছি যে আপনি কি কবে এই টেকনিকটা মাথায় রাখবেন এই ধরনের কোশ্চেন। যদি কোনো কিছু বৃদ্ধি পায়, আই রিপিট, যদি কোনো কিছু ইনক্রিজ হয় তাহলে বলবেন প্লাস এ, তারপরে যদি কোনো কিছু হ্রাস পায় তাহলে বলবেন মাইনাস বি। তারপরে খুব ইম্পর্টেন্ট কথা, এই যে প্লাস এবং এই যে মাইনাস, এই দুইটার গুণফল কি আসবে, মাইনাস। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এইটা, এই প্লাস এবং এই মাইনাসের গুণফলটা এখানে লিখবেন, লিখে আর কোনো প্লাস মাইনাস সাইন দিবেন না, ওই দুইটা অবজেক্ট গুণ করে নিচে 100 দিয়ে দিবেন, শেষ আপনার সূত্র। তাহলে মূল ক্যালকুলেশনটা কোথায়, মূল ক্যালকুলেশনটা হচ্ছে এই জায়গায়, কোথায়, যদি বৃদ্ধি পায় প্লাস, হ্রাস পেলে মাইনাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে যেটা হবে সেটা এখানে লিখবো। ইভেন কেউ কেউ বলতে পারেন ভাই প্রথমে যদি হ্রাস পায় পরেও যদি হ্রাস পায় তাহলে কি হবে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস, তখন এখানে প্লাস হবে, এ আর বি গুণ করে দেবো নিচে 100। কেউ আবার দুষ্টামি করে এটাও বলতে পারে, কেন ভাই দুইটাই যদি প্লাস পাই তাহলে কি হবে, তাহলে প্লাস প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হবে, প্লাস, তখন এ ইন্টু বি ডিভাইডেড 100। তাহলে প্রশ্নে কি বলছে আমরা সেটা খেয়াল করব। আচ্ছা, তাহলে আমাদের এই যে তিনটা ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরি মাথায় রাখলে হবে, প্লাস মাইনাস 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 প্লাস প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখন কারো কারো প্রশ্ন হয় যে ভাই এইটা যে সাকসেসিভ রুল বা এই রুলের ম্যাথ, সেইটা আমি বুঝবো কিভাবে। বুঝার খুব সহজ ওয়ে হলো, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ঘটনাটা ঘটে পর পর, কি বলছি, পর পর ঘটনা ঘটে, এবং পর পর দুইটা ঘটনা ঘটবে কিন্তু অবজেক্ট একটাই থাকবে, সেটা কেমন, তখন আপনি বুঝবেন। ধরেন আমি বললাম যে এই যে কলমটা, এই পেনটা প্রথমে 10% বেড়ে গেল, এই পেনটাই প্রথমে 10% বেড়ে গেল, ঠিক পরে আবার 30% হ্রাস পাইলো। দেখেন প্রথমে 10% বাড়ছে, পরে 30% হ্রাস পাইছে, কিন্তু অবজেক্ট কিন্তু সেম রয়েছে, কি, এই পেন। তার মানে অবজেক্ট একটাই থাকবে, পর পর দুইটা বা তিনটা বা চারটা ঘটনা ঘটে যাবে। তাহলে ওই ধরনের ম্যাথ গুলোকে আমরা কি বলি, সাকসেসিভ রুলের ম্যাথ বলি। তাহলে এটা আসেন আমরা একটু দেখি। তার মানে এখানে বলছে একজন ব্যবসায়ী একটা পণ্যের মূল্য 25% বাড়ালো, আচ্ছা বাড়াইলো, তারপরে দেখেন কি করছে, ঠিক পরেই আবার কি করে ফেলছে, অতঃপর ওই যে বাড়ানো হলো বর্ধিত মূল্য, সেই মূল্যের উপর আবার 25% কি করলো, কমালো। তাহলে ওই সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত, এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে চলেন তাহলে সেটা একটু দেখা। এটা তো আমরা সূত্রের কথা বললাম, এটা পরে আসি। প্র্যাকটিক্যালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরেন আমি এখানেই দেখাই যে তারা বলছে, আমরা একটু বাস্তব উদাহরণ দিয়ে বলি। দেখবেন সিগারেটের দাম প্রথম অবস্থায় ধরেন 100 টাকা ছিল,
যখন বাজেট হয়, বাজেটের পরে দেখবেন সিগারেটের দাম বেড়ে যায়। তো ধরেন বাজেটের পরে সিগারেটের দাম 20% বেড়ে গেল। 20% বেড়ে গেল মানে কি, বর্তমানে মূল্যটা কত দাঁড়াবে? 120। তার মানে দেখেন 20% বাড়ছে, বর্তমান মূল্য কত? 120। বর্তমান যে মূল্য, এই মূল্যের উপর আরেকটা ঘটনা ঘটবে ভাই। পরপর ঘটনাগুলো ঘটবে ওই প্রথমটার উপর বেস করে না। প্রথম বাড়াইছে বা কমাইছে তার যে ফলাফল, এই ফলাফলের উপর ভিত্তি করে পরে আরেকটা ঘটনা ঘটে যাবে। যেমনটা বলছে, প্রথমে 25% দাম বাড়াইছে, অতঃপর বর্ধিত দাম মানে 125 টাকার উপর আবার 25% কমাইছে। তার মানে প্রথমে 20% বাড়ছে, এই 20% বেড়ে দাম হয়েছে কত? 120 টাকা। এখন এরপরে মানুষ কি করছে? ধরেন মানুষ সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া ছেড়ে দিছে, কত পার্সেন্ট? 20%। আদৌ ছাড়ছে কিনা জানি না, ছেড়ে দিছে 20%। তাহলে এই যে 20% হ্রাস, এটা কার উপর ক্যালকুলেশন করবেন? ওই 100-র উপর না, তাহলে সাকসেসিভ বলে বললো না। ওই ফলাফলের উপর কত? 120-এর উপর। তাহলে 120-এর 20% কমে যাওয়া, 20% কমে যাওয়া মানে বর্তমানে আছে কত পার্সেন্ট? 80%। 30% কমে যাওয়া, বর্তমানে আছে কত পার্সেন্ট? 100 থেকে 30 বাদ দেন, 70%। তার মানে 120-এর 80% ক্যালকুলেশন করলে যেটা আছে সেটা হলো বর্তমান মূল্য। তাহলে 120, 20% কমে যাওয়া মানে হলো 80% ক্যালকুলেশন করবেন। তাহলে আমাদের আছে হচ্ছে 8 কত? 96। তার মানে বর্তমানে আমাদের সিগারেটের মূল্যটা কত টাকা? 96 টাকা। এখন প্রশ্ন করা হলো, মার্কেটে এই বিড়ির বা এই সিগারেটের ফলাফলটা কি হয়েছে? ফলাফলটা কি হয়েছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বলে দিলাম। হ্যাঁ, তার মানে 100 মাইনাস 96, তাহলে কত পাচ্ছেন? 4%। তাহলে হ্রাস পাইছে কত পার্সেন্ট? 4%। এটা হলো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। তারপরে আমি সূত্রে আসতেছি, দেখাচ্ছি। এখন একটা কথা বলি আপনাদের, কারো কারো যারা নতুন অ্যামেচার, তাদের মাথায় এইটা কাজ করে। কি কাজ করে? যে প্রথমে 10% বাড়ছে, পরে আবার 10% হ্রাস পাইছে, তার মানে লাভও না লসও না। বিষয়টা কিন্তু তা না। সবসময় মাথা রাখবেন, কমন পার্সেন্টেজ যদি বৃদ্ধি এবং হ্রাস পায়, তাহলে আজীবনে হ্রাস বা লস হয়। কি বলছি? কমন পার্সেন্টেজ একই পার্সেন্টেজ যদি বাড়ে এবং কমে, তাহলে দিন শেষে সবসময় সেটা হ্রাস পাইবে বা কমবে বা লস হবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তার মানে আমাদের এখন এই ক্যালকুলেশনটাই যদি এইভাবে না করে আমি যে সূত্রের কথা বলছিলাম সেই সূত্র দিয়ে যদি দেখাই, তাহলে কি হবে? খেয়াল করেন, আমি কি বলছি? আপনারা জানেন কমন পার্সেন্টেজ হ্রাস এবং বৃদ্ধি পাইলে ফলাফল আলটিমেটলি কি হয়? ফলাফল আলটিমেটলি হ্রাস পায়। তাহলে আমরা বলছিলাম সূত্রটা কি, প্রথমে যদি বৃদ্ধি পায় তার মানে +20, তারপরে যদি হ্রাস পায় তাহলে -20। এই প্লাস আর এই মাইনাসের গুণফল কি? মাইনাস। এখানে মাইনাস সাইন দিব, তারপরে ওই 20 আর 20 গুণ করে দিব, নিচে 100 নিয়ে আসবো। সূত্রের জন্য 100, এটা আমরা পরে বলবো না। তাহলে এই +20 এই -20 বিয়োগ হয়ে যাবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে, 2 দুগুণে কত? 4। এখানে কি পাইছেন? -4। এই সূত্রের ক্যালকুলেশন করে যদি নেগেটিভ রেজাল্ট আসে, তাহলে সেটা হ্রাস বা লস, আর যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে সেটা বৃদ্ধি বা প্রফিট। এইবার আসেন আমরা এই কোয়েশ্চেন সলভ করতে যাই। দেখেন এই কোয়েশ্চেনটা আপনাকে সহজে বোঝানোর জন্য আমি মোটামুটি একাধিক কিছু এখানে বেসিক আলোচনা বা রেফারেন্স টেনে নিয়ে আসলাম। এবার আমরা সূত্র দিয়ে করব। একটি পণ্যের দাম 20% বাড়ালো, তার মানে কি? 25% বাড়ালো, তার মানে কি? +25। অতঃপর বর্ধিত মূল্যের উপর 25% হ্রাস করলো, তার মানে কি? -25। এগুলো অনেকভাবে করা যায়, আরেকটা আছে পার্সেন্টেজের নিয়ম দিয়ে করা যায়, ওইখানে আমরা না যাই, এভাবেই করবো। এই কোয়েশ্চেনগুলো বারবার আসে। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস সাইন। তারপরে 25 আর 25 গুণ করে দেবো, 25 ইন্টু কি? 25 ডিভাইডেড কি? 100। এবার আসি, এই 25 25 বিয়োগ করে দিই, তাহলে আমাদের এখানে কি থাকছে? -25 আর 25 গুণ করলে কত হবে? 625। নিচে কি আছে? 100। তার মানে বুঝতে পারছি হ্রাস। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো, এটাকে বলা হয় সহজ পদ্ধতিতে ক্যালকুলেশন। একের পরে কয়টা শূন্য? সহজ পদ্ধতিতে ভাগ, যেটা একের পরে 2টা শূন্য, তাহলে দশমিকটা কয় ঘর সরে আসবে? দশমিকটা এই বাম দিক থেকে ডান দিকে 2 ঘর সরে আসবে। একের পরে যেহেতু 2টা শূন্য, তাহলে দশমিক 2 ঘর ডানে সরে আসবে। 2 ঘর ডানে সরে আসা মানে কি? 5 2, দশমিকটা কোথায় হবে? দশমিকটা হবে 6 এর পরে। তার মানে আমরা বলতে পারছি আমার হ্রাস পাইছে -6.25% হ্রাস। যেহেতু মাইনাস সাইন তার মানে হ্রাস, বৃদ্ধিটা আনসার হবে না। হ্রাস কোথায় আছে? অপশন খতে। তার মানে 6.25% হ্রাস। আশা করি বুঝতে পেরেছেন। রিটেন 100 বা 101 জোরে করতে হবে। এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা যদি রিটেন করি তাহলে 100 বা 101 জোরে করব। এখন মজার ব্যাপার আছে, কেউ কেউ প্রশ্ন করেন যে ভাই কখন আমি 100 ধরবো, কখন 101 ধরবো, আর কখন সিঙ্গেলে 1 ধরবো। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আমরা বলবো, সবই বলবো আপনাদের সাথে। রিটেনটা একটু দেখাবেন। আমরা রিটেনের ক্লাসটা রিটেনে করি, কারণ এটা রিটেন দেখাইতে আমার 5-7 মিনিট আলোচনা করতে হবে, অনেকে বিরক্ত হয়ে চলে যাবে। রিটেন গুলো আমরা দেখাবো রিটেনের যখন ক্লাস হবে তখন। আসেন তাহলে আমরা
পরে কোয়েশ্চেনটাতে আসি। দ্যাট মিনস আরো একটা রুল আমরা দেখবো। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। খাওয়া আরো বেড়েছে, খাওয়া বেড়েছে, ও আচ্ছা, কোন খাওয়া বেড়েছে? বিড়ির দাম বাড়লে পাবলিক বিড়ি আরো বেশি খাবে। হ্যাঁ, ওকে ফাইন, বাদ দেন, আমরা ওই আলোচনাটা না করি। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বলেন জাহিদ সাহেব, দেখেন জাহিদ জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত, খুব ইম্পর্টেন্ট কথা, এটাই বুঝাবে এটা সাকসেসের রুলের ম্যাথ। হ্রাসকৃত মানে কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। এখন কেউ কেউ বলবে প্রথমে 10% বাড়াইছে, পরে আবার 10% কমাইছে, তাহলে আবার ক্ষতিটা কিসের? 45 এর কোয়েশ্চেন, 45 বিসিএস এর কোয়েশ্চেন। যারা যারা এর আগে বেসিকটা ক্লিয়ার হয়েছেন তারা হুটহাট ক্যালকুলেশন করে ফেলতেছেন যে রেজাল্ট এটা হবে। তার মানে প্রথমে 10% হ্রাস করছে, পরে আবার 10% বাড়াইছে, দিন শেষে অবশ্যই ক্ষতি হয়েছে। কারণ আমরা বলছি কমন পার্সেন্টেজ হ্রাস বা বৃদ্ধি হলে সেটা আলটিমেটলি কি হয়? ক্ষতি হয়। তাহলে প্রথমে আমার 10% কমানো মানে কি, 10% হ্রাস মানে কি, প্রথমে -10, তারপরে কি করছে 10% বাড়াইছে, তার মানে কি +10। এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? মাইনাস। তার মানে 10 × 10 ডিভাইডেড 100। তাহলে এই দুইটা বিয়োগ করে দেন, তাহলে আমার এই 2 শূন্য ভাগ করে কেটে দেন, তাহলে -1। -1 মানে কি 1% আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আমি দুইটাই একসাথে দেখিয়ে দিলাম। এটা 45 এর বিসিএস এর কোশ্চেন। এবার বুঝেন, তার মানে এই ধরনের কোশ্চেন গুলো সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আসি আরেকটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কেন রাখছি? কারণ আমি প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা নিয়ম রাখতেছি এখানে। আপনাকে ম্যাথ শিখাচ্ছি না, আপনাকে নিয়ম বা কনসেপ্ট শিখাচ্ছি কি ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। খেয়াল করে দেখেন, এখানে বলছে 11% কে কি লিখলেন? 11% ক্ষতি মানে 11% ক্ষতি না, তৌফিক 1% ক্ষতি। হ্যাঁ, এবার দেখেন তারা বলছে, আমার লেখাটা একটু উপরে উঠে গেছে, আমি আপনাদের বলে দিচ্ছি, শুনেন কি লেখা ছিল এখানে। এখানে বলতেছে যে বাংলাদেশের স্থূল জন্মের হার 46 এবং স্থূল মৃত্যুর হার 20, জনসংখ্যার স্বাভাবিক প্রবৃদ্ধি শতকরায় হার কত সেটা জানতে চাইছে। খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এই রুল সবসময় পরীক্ষায় আসে। আমরা অনেকে একটা জিনিস জানি না, এই জন্যে এই প্রবলেমটা হয়ে যায় অনেকের। জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস এর বেস কত হয়, এইটা নিয়ে অনেকের প্রবলেম আছে। মাথায় রাখবেন, জনসংখ্যার কাউন্টিং এর যে বিষয়টা সেটা আসলে 1000-এ চিন্তা করা হয়, 100-তে না। ঠিক আছে, তাহলে প্রথমে 90 টাকা কমেছে, হ্যাঁ ভাই এগুলো আমরা বুঝতে পেরেছি, পরে 99 ইত্যাদি একে একে ভেঙে। ওই তো ফ্যান্টাস্টিক সোলাইমান হক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হাসিমুখে ক বলেছেন। তাহলে প্রথমে আমার 46 ছিল, 46 হচ্ছে আপনার কি দেখেন, আমাদের 46 কোথায় চলে গেলাম? হ্যাঁ, আমাদের এখানে দেখেন 46 আপনার স্থূল জন্মের হার, মানে জন্ম নেয় হচ্ছে 46 জন বাচ্চা, এবং স্থূল মৃত্যুর হার এবং কমে মৃত্যু বরণ করে হচ্ছে 20 জন বাচ্চা। তার মানে এখানে কতজন আলটিমেটলি আমার বেঁচে আছে সেটা যদি বলি, তাহলে আমরা বিয়োগ করলে কত পাচ্ছে এখানে? কথা বলেন সবাই। 26। এই যে 26 আপনার আলটিমেটলি কি বৃদ্ধি পেয়েছে, এটা পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে। পার্সেন্টেজে কনভার্ট মানে এই যে 26 বৃদ্ধি পাইলো, এটা আসলে কিসে বৃদ্ধি পাইছে জানেন? 1000-এ। তার বেস সর্বদাই কি হবে? জনসংখ্যার ক্ষেত্রে বেস সর্বদাই আমার কি চিন্তা করতে হবে? 1000-এ। তার মানে 1000-এ বাড়ছে কতজন? 1000-এ বাড়ছে হচ্ছে 26 জন। কিন্তু এটাকে নিতে বলছে কিসে জানেন? পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে। তাহলে পার্সেন্টেজে কনভার্ট করা মানে কি শতকরাই কত? তাহলে এই 26/1000 এটাকে যদি শতকরায় নিতে চান, শতকরায় নেওয়ার ক্ষেত্রে আমি কি বলছিলাম? সর্বদাই 100 দ্বারা গুণ করে দিবেন। তাহলে আপনি এখানে কি করবেন? 100 দ্বারা গুণ করবেন। কি দ্বারা? 100 দ্বারা গুণ করবেন। তাহলে 100 দ্বারা যদি গুণ করেন, এখন ক্যালকুলেশন করেন, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, তাহলে আর আপনার আছে কি এখানে? আপনার যেটা রয়ে গেল সেটা হচ্ছে 26 ডিভাইডেড কত? 10। তাহলে আমরা জানি একের পরে একটা শূন্য, মানে 10 দিয়ে 100 1000 দিয়ে সহজ পদ্ধতিতে ভাগটা কিভাবে করতে হয়। একের পরে একটা শূন্য, তার মানে আমার দশমিকটা কি করব? দশমিকটা এক ঘর ডানে সরিয়ে নিয়ে আসবো। তার মানে কি হবে? 2.6 জন। তাহলে হারটা কত? 2.6 জন। তাহলে এই কোশ্চেনটার আসলে বেসিকটা কোথায়? বেসিকটা হচ্ছে এই যে 1000-এ। জনসংখ্যার কাউন্টিং এর বিষয়টা কততে চিন্তা করতে হবে? 1000-এ চিন্তা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা তাহলে খুব শেষের দিকে চলে আসছি। এখানে দেখেন আরেকটা রুল, 10 নম্বর একটা কোশ্চেন।
এটি আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য। আমরা আরেকটা রুল শিখবো। কি বলছে দেখেন, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা? তার মানে আপনি কি করলেন, সবসময় বাজারে 12 টাকা নিয়ে যান, 12 টাকা নিয়ে গিয়ে কি করেন, কলা কিনেন। কিন্তু এইবারও বাজারে 12 টাকা নিয়ে গেছেন, নিয়ে 12 টাকা দিলেন, আগে যে কয়টা কলা কিনতেন সেই কটাই কলা আপনি পাবেন, এই ইন্টেনশন নিয়েই তো গেছেন বাজারে। কিন্তু যে ব্যক্তির কাছে কলা কিনেন তাকে যখন আপনি 12 টাকা দিলেন, তখন দেখলেন সে আপনাকে পূর্বের তুলনায় 2টা কলা বেশি দিয়ে দিছে। আপনি প্রশ্ন করলেন, ভাই আপনি 2টা কলা কেন বেশি দিলেন? বলে যে মামা, দাম কিন্তু 20% আগের তুলনায় কমে গেছে। তার মানে কি, ওই যে 12 টাকা আপনি নিয়ে গেলেন, এই 12 টাকার 20% যে টাকাটা, সেই টাকাই হলো 2টা কলার মূল্য। তাহলে আপনি কি করতে পারেন, প্রতি কলার দাম কত বর্তমানে সেটা জানতে চাইছে। তাহলে আপনি একটা কাজ করেন না, এই যে 12 এর 20% ক্যালকুলেশন করেন। 12 এর 20% মানে কি 20/100। তো 20/100 মানে কি 1/5 বলেছিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, 12 ইন্টু 20% মানে কি 1/5। তার মানে আলটিমেটলি আমরা কি বলতে পারি, আলটিমেটলি আমরা বলতে পারি 12/5। এই 12/5 হচ্ছে কি ভাই, 2টি কলার দাম, বর্তমানে 2টি কলার দাম। তাহলে একটি কলার দাম আমার কি করতে হবে, একটি কলার দাম মানে হচ্ছে 12/5, এটাকে আমার ভাগ দিতে হবে কত দ্বারা, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ দিলে আমার কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন, এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে কি হর। তাহলে এই ধরনের ভাগগুলোর ক্ষেত্রে লব সেম থাকবে, দ্যাট মিনস 12/5 ঠিক থাকবে, আর এই 2টার নিচে একটা 1 আছে, এটা উল্টে যাবে। তার মানে আমার 2 কোথায় চলে যাচ্ছে, উপরে। তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে, দাঁড়ান আমরা একটু দেখি এখানে কত পাচ্ছি, 12। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছিলাম হচ্ছে 12/5। এটা হচ্ছে আমাদের কয়টা কলার দাম, 2টা কলার দাম। তাহলে একটি কলার দাম কত আসবে, আমরা সেই ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আলটিমেটলি আমাকে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তো অনেকেই এই ক্যালকুলেশনটা করছেন ডিরেক্ট অনেকে বলতেছেন যে 12 এর কত পার্সেন্ট, 20%, এটাকে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। ইয়েস, আমরা আসলে তাই করব। তো এখন এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, সবাই একটু দেখি কমেন্টসে কি লিখছেন। 2.6 কোনটা, এটা 2.6 হওয়ার, 2.6 হচ্ছে জনসংখ্যার কথা যেটা। সুলাইমান 1.2, ইয়েস 1.2। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 1.2। তাহলে আমাদের ওই 1.2 টাকা হচ্ছে কি প্রতিটি কলার দাম। ইয়েস, এবার আসি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি 35 BCS এর কোয়েশ্চেন ছিল। তার মানে এই রুলের কোয়েশ্চেনটাও কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে। এখন লাস্ট আরেকটা কোয়েশ্চেন আছে, এটা আমরা জানি সবাই পারবেন। মাছের মূল্য 25% কমে গেল, মাছের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে পরিবারের মাছের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। এখন এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে যাব, কারণ হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা করাইছি। তাহলে এটার আনসারটা কত আসবে সেটা আপনারা একটু বাসায় সবাই ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ টাইম আমাদের সাথে ছিলেন। আমি কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে আমরা কি করব, বেসিক ম্যাথের ক্লাসটা নিব, এবং আপনাদের ম্যাথের কোর্স সম্পূর্ণ আমি ফ্রিতে শেষ করে দিব, এরকম বেসিক ধরে ধরে ক্যালকুলেশন করে, যার প্রথম ক্লাসটা আজকে ছিল। তো সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা নির্দিষ্ট সময়ে কখন ক্লাস শুরু হবে সেই নোটিশটা আগে দিয়ে রাখবো, এবং এভাবে আপনাদের 10টা করে রুল শেখাবো প্রত্যেকটা ম্যাথের। যেমন আজকে ধরেন পার্সেন্টেজ শেষ করে দিলাম, এরপরে আরেকটা টপিক ধরবো, A to Z শেষ করে দেবো, এভাবে প্রত্যেকটা টপিক ম্যাথে শেষ করে দেবো। এটা এমন ভাবে যাবে যাতে করে আপনার বেসিক ম্যাথের যে প্রবলেম গুলো আছে সেটা যাতে না থাকে। বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা দেন, আপনি যাতে ম্যাথে আর কখনো এই ধরনের ফুবিয়া কাজ না করে। তার জন্য আপনাদের সবার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, কমেন্টস করবেন, এবং আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। এবং আমাদের আমাদের পেজটাতেও একটু সবসময় উকি ঝুঁকি দিয়ে দেখবেন যে কি যাচ্ছে। এবং আমার রাসেল রানা পেজে সবসময় আপনার একটা করে কি হয়, ম্যাথ প্রতিদিন দেওয়া থাকে, একটা ব্যাংকের ম্যাথ থাকবে, একটা নর্মাল বাংলা যে ডিপার্টমেন্টের ম্যাথ গুলো আছে সেগুলো থাকবে। আমি একটা কোয়েশ্চেন আপনাদের করতে চাই, এই যে ক্লাস করলেন আপনাদের আসলে সেই ক্লাসের ফিডব্যাকটা কেমন, আমি যদি আমাকে একটু কমেন্ট সেকশনে লিখতেন, যে আমি তো চাইতেই পারি যে আসলে ক্লাসের ফিডব্যাকটা কেমন, পজিটিভ এবং নেগেটিভ। কেউ কিন্তু কথা বলবেন না, মানে খুশি করার জন্য যে কথা সেটা বলবেন না,
রিয়েল সমালোচনা যেটা সেটা করবেন। আমার কি কি আরো করা উচিত, মানে আপনাদের সুবিধার্থে আসলে আমার আরো কি কি, আমাকে আরো কি কি ধাপ উপরে যেতে হয়, সহজ কথায় যদি বলি আমার লো ফল্ট গুলো কোথায়, সেগুলো একটু দয়া করে কমেন্টসে লিখবেন যে স্যার আপনার এই জায়গাটা আরেকটু ইমপ্রুভ করা দরকার, তাহলে আমাদের জন্য ভালো হয়। এটা আমি এভাবে চাচ্ছি, আমি ভাই কোনো প্রকারের ওই ধরনের তুষামদি চাচ্ছি না, সিরিয়াস কথা, যেটা সত্য সেটা বলবেন সবসময়, ঠিক আছে? কোনো তুষামদির দরকার নাই, জাস্ট আমার আমার সমালোচনাটা করেন, আমি শুধু সেটা জানতে চাচ্ছি। সবাই তো ভালোর দিকে বলছেন, একটু খারাপ বলেন। অসাধারণ অসাধারণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায়, কোন কোন জায়গায় আমাকে আসলে ইমপ্রুভ করা প্রয়োজন, আমি খুব দ্রুত পড়াচ্ছি কিনা, বা আপনাদের ভেঙে ভেঙে আরেকটু ক্যালকুলেশন দেখিয়ে দেওয়া উচিত কিনা, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। ওকে, আজকে আমরা পার্সেন্টেজটা দেখাইলাম, আরেকটু বেশি সময় ক্লাস নিলে ভালো হয়। যাই হোক, একটা সমালোচনা পাইলাম যে আরেকটু সময়টা আমাকে বাড়াইতে হবে। এই তো ভাই, আমি এই জিনিসগুলো জানতে চাচ্ছি। আমি আপনাদের কল্যাণার্থে আমি এ থেকে শুরু করছি জেড পর্যন্ত শেষ করব, যদি আমি সুস্থ থাকি আর কি, টেকনিক্যাল কোনো প্রবলেমও যদি না হয়, তাহলে আশা করি আমরা আপনাদের সাথে এইভাবে শেষ করতে পারবো। তো সময়ের কথা বলছেন, খুব ভালো। আমি পার্সেন্টেজ দিয়ে শুরু করছি, পরবর্তী টপিক কি হইতে পারে এটাও আমাকে সাজেস্ট করতে পারেন, এখন না করেন পরবর্তী টাইমেও করতে পারেন, যে আমাদের আসলে এইভাবে গেলে ভালো হয়। সময় সবসময় শুনতে ওকে, লিখিত ম্যাথের ক্লাস নেবেন, আচ্ছা লিখিত ম্যাথের ক্লাস বোঝানোর ধরন উপস্থাপনা শুনতে, ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাসের জন্য আমরা অপেক্ষা থেকেছিলাম। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাদের বলেছিলাম এবং সেটা রাখতে পেরেছি, সেই জন্য আসলে আমি সত্যি এখন খুব ভালো লাগছে। তবে সবচেয়ে বেশি যাদের অবদান, তারা কিন্তু আমাদের ব্যাক পার্টে যারা থাকে, যারা আমি ফ্রন্টে আছি আমার কিছুই না, বুঝতে পেরেছেন? এই টেকনিক্যাল জিনিসগুলো যারা রেডি করে, তারাই আসলে সবচেয়ে বেশি কষ্ট করে আপনাদের সাথে। তো সেই জন্য আমি যে রাব্বানির কথা বললাম, গোলাম রাব্বানি, আমাদের মানে এই যে স্লাইড তৈরি করে দেওয়া, আমার সাথে পাশে বসে থাকা 1-1.5 ঘন্টা টাইম, ওদের জন্য কিন্তু খুব বোরিং, ঠিক আছে? তো সবাই ওদের জন্য একটু দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, এটা চাইতেই পারি, তো স্বাভাবিক, আমিও আপনাদের জন্য সবসময় ভালোই কামনা করি। আচ্ছা, বিসিএস এর প্রশ্ন সমাধান, ওকে ফাইন, সুন্দর একটা কথা বলেছেন, বিসিএস এর কোয়েশ্চেন সমাধান অফকোর্স করাবো আমি। এইভাবে যদি বলেন তাহলে অবশ্যই হবে, বিসিএস এর কোয়েশ্চেন গুলো সমাধান করে, ওকে ফাইন। আচ্ছা, তো এটা থাকবে আমার, যে এখানে দেখবেন যে 10টা কোয়েশ্চেন নিয়ে আসবে, সেখানে ম্যাক্সিমাম বিসিএস এর কোয়েশ্চেন থাকবে। ফ্রি ক্লাস করে স্যার 20টা ম্যাথ পেরেছি, ওয়াও, ফ্রি ক্লাস করে আপনি 20টা ম্যাথ পেরেছেন, রাজ্জাক, ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। এই ধরনের কথাগুলো সত্যি খুব ভালো লাগে। স্যার আগামী অসমীকরণ এই ধরনের ক্লাস নিলে ভালো হয়। অসমীকরণ মানে অসমতা আর কি, এটা হ্যাঁ, অসমতা, ওকে। অসমতা ক্লাস তো এমনিতেই নিবো, এটা সিরিয়ালি পাবো ইনশাল্লাহ। স্যার বীজগণিতের ক্লাস, ওকে, চাই বীজগণিতের, যখন বীজগণিতের টপিক আসবে তখন তো আমি বীজগণিতের ক্লাস নিবই। আচ্ছা, আর কার কি কি আছে, সবাই আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করেন, হ্যাঁ, সবাই একটু পরামর্শ দিয়ে হেল্প করেন। কোনো প্রকারের এই মানে যেগুলো বললে সবাই খুশি হয়, আমাকে এগুলো বলার দরকার নাই, ঠিক আছে? কারণ আমার তো ইমপ্রুভের জায়গা আছে, হ্যাঁ, ইমপ্রুভের জায়গা, মানে আমি বুঝতে পারবো না আমার লো ফল কোথায়, এগুলো কেবল আপনারাই বলতে পারবেন। স্যার বীজগণিতের ক্লাস, ওকে, থ্যাংক ইউ, বীজগণিতের ক্লাস আমি নিব। সমীকরণ যেটা বললেন সেটা তো ইনইকুয়ালিটি ক্লাস। আচ্ছা, সবাই স্যার ব্যাংকের ম্যাথ গুলো একটু দেখিয়ে দিয়েন প্লিজ স্যার। আচ্ছা, ব্যাংকের যে বিষয়টা আছে সেটা আমি তো প্রতিদিন একটা করে ম্যাথ যাবে, সেটা আপাতত এটা শেষ হোক, তারপরে আমরা দেখি যে ব্যাংকের ক্লাসটা নিতে পারি কিনা, হ্যাঁ, আপাতত এটা শেষ হোক। স্যার পাটিগণিত, এটা ভাই আসবে, পাটিগণিত এমনিতে আসবে, যেমন এটি তো পাটিগণিত ছিল, এটা সিরিয়ালি আসবে, হ্যাঁ। সমাবেশের ক্লাস নেবেন, অবশ্যই নিব, কারণ এটা সিরিয়ালি আসবে, সমাবেশের ক্লাস একটু পরে আসবে, কারণ এগুলো একটু কঠিন, তো আগে আমরা বেসিক গুলো আগে ক্লিয়ার করে নিই। স্যার সিরিয়ালিও অফকোর্স সিরিয়ালি নিব, যেহেতু ফ্রি ক্লাস, ফ্রি কি বলেছি, ফ্রি বেসিক ম্যাথ কোর্স বলেছি, তার মানে এটা একটা বান্ডেল, শেষ করব, এটা সিকোয়েন্স অনুযায়ী যাবে। তো আমি পার্সেন্টেজ দিয়ে শুরু করছি, আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে বা আপনাদের রিকমেন্ড যদি থাকে যে এই লিস্টে শুরু করে এভাবে শেষ করেন, তাহলে আমাকে সেই লিস্টটা এখন না হয় পরে দিয়ে দিতে পারেন, স্যার এভাবে গেলে ভালো হয়, পার্সেন্টেজের পরে এইটা, ওইটার পরে ওইটা, এটা গেলে যদি ভালো হয় তাহলে ওইটা বলবেন, আমরা সেটাই করব। সবকিছু আপনাদের কল্যাণার্থে, আপনারা যেভাবে সহজে অ্যাকসেপ্ট করতে পারবেন আমি সেভাবেই যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রংপুর থেকে দেখছি। প্রাইমারি প্লাস বিসিএস এর কোয়েশ্চেন স্যার, চক্রবৃদ্ধি সুদ এমনিই করাবো ভাই,
চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার কোশ্চেন একটা ম্যাথ দিয়ে করাবো, আপনারা অবাক হয়ে যাবেন। শুধু বেসিকটা ক্লিয়ার হলে আপনারা এমনিই পারবেন। ওইগুলা সিরিয়ালি আসবে, ইনশাল্লাহ আসবে। প্রাইমারি প্লাস বিসিএস প্রশ্ন, হ্যাঁ এখানে যে প্রশ্নগুলো থাকবে এগুলা এমন কিছু কোশ্চেনে থাকবে যেগুলো আপনার সব জায়গায় আসে পরীক্ষায়, ঠিক আছে? বিসিএস এর কোশ্চেনে প্রায়োরিটি সবসময় থাকবে, এখানে দেখলেই বুঝতে পাবেন। চক্রবৃদ্ধি, আচ্ছা অনেকক্ষণ সময় ধরে আপনারা ছিলেন, তো সবাই খুব ভালো কমেন্টসও করছেন। আমার আসলে কোন জায়গাগুলোতে আরো এফোর্ট দেওয়া দরকার সেটাও অনেকে বলছেন। তারপরেও যদি আরো কিছু বলার থাকে সেগুলো আমাকে আমার মেসেঞ্জারে নক দিয়েও বলতে পারেন। আমি সবার কমেন্টস গুলোই বা সবার মন্তব্যগুলোই পজিটিভলি নিব। আমাকে যত নেগেটিভ মন্তব্য করেন আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ সবসময় সম্পূর্ণভাবে সে কোয়ালিটিফুল হয় না, তার লো ফল সবসময় থাকে। তো আমিও তার ব্যতিক্রম না, সাধারণ মানুষ সবারই ভুল ত্রুটি আছে, আমারও আছে। তো সেই দিক দিয়ে আমি এগুলো পজিটিভলি নেই। তো পজিটিভ নেগেটিভ সব মন্তব্যই আমি চাচ্ছিলাম। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাবাই। বেঁচে থাকবে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।